কারণ বাজার একটা ছোট্ট জায়গা, পেটের নাড়ি ভুড়ি পাকের মতো অলিগলি, পেঁচানো চারিপাশ, সীমার মাঝে ভিড় করা বেহিসাবি ছোট ছোট টিনের ঘর। এপাশ ওপাশ থেকে ড্রেনের নোংরা পানি কলকল করে বইছে, ময়লা আবর্জনার স্তূপে কোনাকুনি মাখা। আলো বাতাসের স্বল্পতা নিয়ে তৈরি এই জায়গা বস্তি নামে পরিচিত, যেখানে পরিচ্ছন্ন জলের দেখা পাওয়া যায় না বললেই চলে। বস্তিতে ঢোকার পরপরই একটা বড় কলপাট চোখে পড়বে, যেটা বস্তির সবচেয়ে দামি সম্পদ। দিনের মধ্যে দুবার পরিষ্কার খাবার জল সাপ্লাই হয় এখানে, একবার সকালে আরেকবার সন্ধ্যায়, কিন্তু বিকেল নাগাদই ট্যাপের সামনেটা ভরে যায় বস্তির মেয়ে বউদের দিয়ে। আজকেও এর আলাদা কিছু হলো না। এক এক রঙের হাড়ি কলসি নিয়ে ট্যাপের সামনে অজগরের মতো একটা বড় লাইন বেঁধে গেল। শ্যাওলা পড়া দুটো ইটের উপর কলসিটা মাত্রই দাঁড় করিয়েছে রোকায়া। ট্যাপ ঘুরিয়ে ছাড়তেই আচমকা কলসিটাকে ছো মেরে নিয়ে ফেলে দিল কেউ একজন। শীর্ণ নারী চমকালো, চোখ তুললে হতভম্ব হয়ে। বাকিদের দশাও তাই, দৃষ্টিতে বিনা মেঘে বজ্রপাত তাদের। রোকেয়া ভীষণ রেগে বললেন, এইটা কি করলি? চোখের সামনে এসে দাঁড়ালো একটা ফর্সা মতো পাতলা শরীর, পরনে লাল শার্টটায় কালো রঙের চেক চেক দাগ, অর্ধেক মাথা তার ছাই রঙা জিন্স প্যান্টের ভেতর ইন করে ঢোকানো, হাত দুটো গুটিয়ে কোনোই অব্দি এসেছে, লম্বা কোঁকড়ানো চুল উপরে পনিটেল করে বাঁধা, কখনো ঘাড় নাড়ানোর সাথে হেলছে দুলছে। দুপায় দুখানা চটির টাস টাস শব্দ তুলে মেয়েটা এসে থামলো হেথায়। কপাল কুঁচকে বলল, চেল্লাচ্ছ কেন? কি করলাম দেখনি? আগে আমি ওয়াটার নেব, তারপর সবাই। কেন? তুই আগে নিবি কেন? তুই কি আগে আইসোস? এইখানে পানি নিতে হইলে লাইনে খাড়াইতে হয়, যা পেছনে গিয়া খাড়া। হোয়াট ইউ সে? আমি পেছনে অ্যাস্টাই করব? হিউ পাগল মহিলা! তুষি কখনো পেছনে অ্যাস্ট্যান্ড করে না। তুষি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকেই শুরু হয়। রুমা বিরক্ত গলায় বলল, আবার শুরু হইল। এই মাইয়া যখনই পানি নিতে আইব একটা না একটা ক্যাসাল লাগবই এইখানে। এইটা কি তোর মামার বাড়ি পাইছস তুষি? আমরা ঘন্টা ধইরা লাইনে খাড়াইমো আর তুই আইয়াই পানি লইয়া যাবি। টুসির চেহারা অপরিবর্তিত, হাবে ভাবেও হেলদোল না, হলো না। মাথা নাচিয়ে বলল, বললাম না আগে আমি ওয়াটার নেব। এত কথা তো ভালো লাগে না। নট আই নট লাইক দিস। রোকেয়া মুখ বাঁকালেন। ওহ, ইংরেজির বলে ভাব দেখাচ্ছে। পড়ছিস তো ওই ক্যালাস থ্রি অব্দি। তোর লেখাপড়ার দৌড় বুঝি না আমরা জানি। পড়াশোনা নিয়ে খোঁজা তুষির ভীষণ সম্মানে লাগলো, চোখ পাকিয়ে বলল, হাউ সাহস অফ ইউ! একদম ফালতু টক করবে না। তাও আমি তো স্টাডি করেছি। তোমরা তো স্কুল আই দিয়েও দেখনি। আই বুঝেছো তো? চোখ চোখ, মূর্খ মুরব্বি কোথাকার! তিনি চটে বললেন, এই তুষি আয়, বাজে কথা কবি না কিন্তু। তুষিও পাল্টা খেপে বলল, আই রাঙাচ্ছ কাকে? ভুলে যেও না আমি কে। দে সেলিব্রিটি টুসি। এই বস্তিতে যাকে সবাই এক নামে চেনে। তোমাদের কজন চেনে শুনি? রুমা ভেঙচি কাটলেন, কণ্ঠে বিদ্যুৎ। উহু রে, আমার সেলিব্রিটি করস তো চুরি, সোর আবার সেলিব্রিটিও হয়। তুষির বড় বড় চোখ গুরুতর হলো, মহাভারত অশুদ্ধ হওয়ার মতন খবর শুনল যেন। আঙ্গুল তুলে বলল, ইসকুজ মি, হু চোর? একদম আমাকে চোর টক করবে না। ঘাপটি মেরে চুরি করি না আমি। দিনের বেলায় বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ম্যানদের পকেট মারি। এখন অব্দি 500 লোকের পকেট কেটেছি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। ধরা পড়ো তো অনেক লং ব্যাপার। এটা আর চুরি এক হলো? অবশ্য ইউ কি বুঝবে? মুরত তো শুধু বরের পকেট কাটার। এসবের জন্য যোগ্যতা লাগে, বুঝলে? যোগ্য। বলতে বলতে হাত দিয়ে চুলটা ব্যাক ব্রাশ করলো তুষি, চোখে মুখে কি গর্ব। বাকিরা মুখ চাওয়াচাওয়ি করলেন, চেহারায় তাদের হতবুদ্ধি ভাব। পকেট মারতেও যোগ্যতা লাগে। তুষি বলল, যাকগে, হেভি বাজেটক করেছো। নাও সরো, ওয়াটার নেব। এগোতো নিলে ফের বাদ সাধলেন রোকেয়া, না, আগে আমি আইছি, আমি আগে নিব। তুষি চর্ষচোখ শব্দ করলো, ডিসকাস্টিং! ইউ ভালো, ভালোই ডোন্ট গো, তাই না? ঠিক আছে, আসো মারামারি ধরি। ইউ জিতলে ইউ নেবে, আয় জিতলে আয়। দু হাতের মুঠো করে শরীরটা একটু পেছালো তুষি, বক্সারদের মতো হাব ভাব করে বলল, কাম, এসো।
এ যাত্রায় নিভে গেলেন রোকায়া, তুষির চাল চলন ছেলেদের মতো। পরেও বেটা ছেলের পোশাক, মেয়েরই কোনো স্বভাবই নেই, বড্ড মারকুটে গোছের। সবার সেবার তো বস্তির আক্কাস আলী ওকে চোখ টিপেছিল বলে একেবারে মেন পয়েন্টের ব্রেক কষে দিয়েছে। এমন ডান পিঠে মেয়ের সাথে গায়ের জোরে পারবেন তিনি? তিনি শঙ্কার ছাপ মুখবয়ে, কিন্তু শঙ্কার ছাপ মুখবয়ে ফেলতে দিলেন না রোকেয়া। কণ্ঠের ধার বজায় রেখে বললেন, ডর দেখাস আমারে? তুষি ফের হাতটা চুলে বোলালো। হোয়াই ভয় দেখাবো? এসো তারপর আন্ডার অ্যাস্ট্যান্ড করবে। এতক্ষণের এই তর্কে বিরক্ত বাকিরা। তুষি যা গোয়ার, সবার আগে পানি নেবে মানে নেবেই। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দেখে একজন বলল, তিন্নির মা, ওরে যাইতে দাও। এই মাইয়ার লগে মুখ লাগাইয়া বস্তিতে কেউ জিততেছে কখনো? যা তুষি, তুই পানি নিয়ে যা। তুষি প্রসন্ন হাসলো, মাথা নাচিয়ে বলল, ভেরি গুড। থিঙ্ক হচ্ছে এই বস্তিতে একজনই ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট আছে, যে আমাকে খুব ভালো চেনে। দেখি সরো। রোকেয়া মুখ ঝামটালেন। তুষির যাই এলো না। গুনগুন করতে করতে কলসিতে জল ভরল সে। অত বড় ভারী কলসি কোমরে না দিয়ে সোজা তুলে ফেললো কাঁধে। ফরফর করে হেঁটে গেল তারপর। রুমা নাক মুখ বললেন, এইডা মাইয়া কে কইব, চাল চলন বেডাগো মতো। এইডারে কোনো দিন বিয়া করব কেউ? ট্যাপের জায়গা পেরিয়ে আসার পর একটা ছোটখাটো খেলার মাঠ পড়ে। এখানকার পুকুর ভরে বানানো এটা। 12-13 বছর বয়সী 7-8 জন ছেলে খেলছিল সেখানে। একটা ফুটবল ঘিরে ছোটাছুটি ওদের। কারো গায়ে জামা নেই, ধুলো ময়লা মেখে এক শেষ সব। তুষিকে দেখে ডাকলো একজন, ওস্তাদ, আজকা খেলবা না? ও উত্তর দিল চেঁচিয়ে, নো, টুডে মি বিজি, তোরা প্লে কর। চলে যাওয়া তুষিকে দেখে বিড়বিড় করলো কিশোর, আবার ইংলিশ কয়। কইতে চাইয়া দাঁত ভাঙাইয়া ফেলায়, তাও শিক্ষা হয় না। তুষির হাঁটার গতিতে নম্রতা নেই। কেমন হনহনিয়ে ঘরে এলো। টিনের তৈরি খুপড়ি এটা। ভেতরে ঢুকে ডাকলো, দাদি ও দাদি, ইয়োর ওয়াটার এনেছি। হাসনা বানু উঠে এলেন, মুখখানা কালো, সাদা থানে ঘেমে যাওয়া ঘাড় মুছে বললেন, ওই কোনায় রাখ। তুষি তাই করলো। কলসি রেখে সোজা হয়ে বলল, অল ফিনিশ। শোনো দাদি, স্কাই মেঘলা, বৃষ্টি ইজ কামিং, একটু খিচুড়ি কুক করো না। হাসনা বানু অতিষ্ঠ গলায় বললেন, উফ, তুই বাংলায় ক, নইলে বিদায় হয় আনতে। তোর এই ভাঙ্গা ভাঙ্গা ক্যাসেটের ইঞ্জিরি আমি আর নিবার পারি না বাবু। তুষি হুঙ্কার ছুড়ল, নিউজ দার দাদি, আমার ইংরেজি নিয়ে কিছু বলবে না। হাসনা বুঝলেন না, চোখ গোটালেন প্রশ্নে। নিউজদার, হেইডা কি? তুষির কণ্ঠে অসন্তোষ। এটাও জানে না? নিউজ মানে খবর। খবরদার। তিথি বিরক্ত শ্বাস ফেললেন বৃদ্ধা। তোর লগে কথা বাড়ায় পাগলে, আমি যাই কাম করি। হাসনা বানু শোবার ঘর ছাড়লেন। এই বাড়িতে দুটো রুম, পাশে ছোটখাটো একটা রান্নাঘর, তাতে কোনো রকমে একজন বসে উনুনে হাত চালানো যায়। তুষি গিয়ে ছোট টেবিল ফ্যানের সুইচ টিপলো। ফুরফুরে হাওয়ায় সামনে বসে কলার ঝাড়লো শার্টের। পা ছড়িয়ে বিছানায় শুতে যাবে, আবার হাজির হলেন তিনি। থমথমে করে জানালেন, আজকে খিচুড়ি হবে না। বাধা পেয়ে তুষি আর শুলো না। কপাল কুঁচকে বলল, হবে না, হোয়াই? খিচুড়ি রান্নু কি আমার মাথা দিয়া? বাইতে তো চাইল ডাইল কিছু আছে। শেষ কবে বাজার করেছিলি কত? তুষির মনে নেই। মাথা নেড়ে বলল, সেটা তো থিঙ্ক করতে পারছি না। থাক, নো চিন্তা, আমি নাও গিয়ে বাই করে আনছি। কি দিয়ে আনবি? গোলাপের আগের চাইলে টেয়াই তো বাকি আছে। এইবার গেলে কোনো কিছু দিব? তুষির বিশেষ উদ্বেগ এলো না, উল্টে হাসলো দাঁত মেলে। বিফোর গো, তারপর সি। ঘাড় দুলিয়ে ফুরফুরে ভঙ্গিতে চলে গেল মেয়েটা। প্রস্থান দেখে হাসনা মাথা নাড়লেন দুপাশে। চোখ মুখের এক আকাশ বিরক্তি চেপে বললেন, আবার ইঞ্জিরি? বস্তির এ মাথায় বড় বাজার বসে, এই তো মেন রোডের পাশেই এটা। চৌমাথা পেরিয়ে ওই পাড়ের দোকানটায় এলো তুষি। গোলাপ তখন ক্যালকুলেটর টেপায় ব্যস্ত। মেমো কার্ডের ফর্দ মিলিয়ে হিসাব করছে কিছুর। ও এসেই বলল, গোলাপ চাচা, কুইক করে 2 কেজি চাল আর হাফ কেজি ডাল দাও। মানি 2 ডেজ পরে দিয়ে যাব। কণ্ঠ শুনে তড়িৎ কাজ থামিয়ে চাইলো গোলাপ। মুখ গোজ করে বলল, এসব নামে ডেকো না, বুকে ব্যথা পাই। তুষি ফোঁস করে শ্বাস ফেলে হাসলো। টেনে টেনে বলল, তাহলে কি ডাকবো? গোলাপের ঠোঁটে লাজুক হাসি। ডাকো যা ইচ্ছে। ওর কণ্ঠে রসিকতা। তাহলে গোলাপ ভাই ডাকি। গোলাপ মন খারাপ করে বলল,
আহা, আবার ভাই কেন? তুষি ঠোঁট টিপে চায়, হাসলো, সুর দিয়ে ডাকলো, গোলাপু, গোলাপু শুনছো? গোলাপ মুচড়ে উঠলো খুশিতে, লজ্জায় ফোলা গাল নিয়ে বলল, কি সুন্দর করে ডাকলে তুষি। বলো না তোমার কি চাই। ওই যে 2 কেজি চাল অ্যান্ড হাফ কেজি ডাল, পরে টাকা দিয়ে যাব। তোমার কাছে আবার টাকা কি জিনিস? বললেই হাত চালালো গোলাপ। বড় বড় পলিথিনে চাল ডাল ভরে এনে বলল, চাল 2 কেজি দিলাম, কিন্তু হাফের জায়গায় ডাল 1 কেজি দিয়েছি। এই বাড়তি হাফ কেজি তোমাকে ভালোবেসে দিলাম তুষি, টাকা লাগবে না। তুষি গালে হাত দিল, অবাক হওয়ার ভান করে বলল, হায়া, তাই? কি সুইট তুমি। ঠিক আছে দাও, ফ্রির জিনিস আবার ফেরত দিতে নেই, লোকে খারাপ বলবে না। তারপর পলি দুটো এক হাতে খপ করে টেনে নিল মেয়েটা। গোলাপ প্রস্তাব ছুড়ল ফিসফিস করে, রাতে দেখা করতে আসবে ওই সেরেস গাছের নিচে। তুষির উত্তরের আগে এক লোক এসে দাঁড়ালেন, মোটামুটি বয়সের পুরুষ বলা যায়। ওনাকে দেখে থামলো গোলাপ। প্রেমের আলাপে বিঘ্ন পাওয়ায় নাখুশ হওয়ার ছাপ বসলো মুখে। জিজ্ঞেস করলো গম গম করে, কি চাই? লোকটা জিভ নাড়িয়ে একটা বড় লিস্ট বললেন, 2 ডজন ডিম, দুধ আর কত কি। কাস্টমারের সামনে গোলাপ বিশেষ সুবিধা পেল না। হুকুম মানতে ফ্রিজ খুলে দুধের প্যাকেট আনতে চলল। লোকটা ব্যানসন নিয়ে ঠোঁটে চাপলেন। দোকানে ঝুলন্ত লাইটার তুলে জ্বালালেন মাথাটা। তুষি পলি নিয়ে পাশ কাটতে গেলে আচমকা ধাক্কা লাগলো গায়ে। ডালের প্যাকেট মুঠো খসে মাটিতে পড়ে গেল। লোকটা চমকালেন কিছু, ঘুরে চাইতে দারুণ করে হাসলো তুষি, সরি, নট সি ইউ। সুন্দরী মেয়ে দেখে আটখানা ভদ্রলোক, তারপরও অমন মন কাড়া হাসি। ঘন ঘন ঘাড় নেড়ে বলল, না না, কোনো সমস্যা নেই। তুষি যেন লতিয়ে গেল। হেলায় পড়ে থাকা ডাল দেখিয়ে বলল, একটু তুলে দিন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সানন্দে ঝুঁকে ডালের পরে তুললেন তিনি, সোজা হয়ে হাসলেন, নিন। তুষি ধরল, থ্যাঙ্কস। আর একটাও কথা নয়। কেমন ঝড়ের বেগে পাশ কাটলো মেয়েটা। ভদ্রলোক চেয়ে রইলেন সেদিকে। আর একটু কথা বাড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু তুষি দিল না। এই হা করে থাকা গোলাপের পছন্দ হয়নি। গজগজিয়ে বলল, আর কি চাই? লোকটা ফিরে চান। কত হলো? 535 টাকা। মুখ ভার করে জানালো গোলাপ। লোকটা পকেটে হাত দিলেন, মানিব্যাগ বের করতে পিলে চমকালো তখনই। এ কি, মানিব্যাগ কই? হাতড়ানোর গতি বাড়ালেন তিনি। এ পকেট ও পকেট ঘেটে উদ্ভ্রান্ত চোখে চারপাশে দেখলেন। দুশ্চিন্তায় একসা হয়ে বললেন, আমার মানিব্যাগ, আমার মানিব্যাগ কোথায়? গোলাপ কিছুক্ষণ দেখে দেখে কিছু একটা ভাবলো, দীর্ঘশ্বাস ফেলে শুধালো, পাওয়া যাচ্ছে না? না, এখানে আসার আগে তো ছিল, এখন পাচ্ছি না। গোলাপ নিষ্প্রভ, কেমন করে আওড়ায়, তাহলে আর পাবেনও না। লোকটা বুঝলেন না, ব্যথিত চোখে আশেপাশে তখনও। টাকা না থাকলে এখন বিল মেটাবেন কি করে? বস্তির ভেতরে ঢুকে মানিব্যাগ বের করলো তুষি। ভেতরে 500 টাকার কয়েকটা কড়কড়ে নোট, অল্প কিছু খুচরোও আছে। সব হাতে নিয়ে বাকিটা উলুটে পাল্টে দেখলো, না, আর কিছুই নেই, কাগজপত্রে ভরা। এসব ওর কাজের নয়। নোটের গায়ে চুমু খেয়ে মানিব্যাগটা ছুঁড়ে ফেলে দিল সে। টাকা গুনতে গুনতে বলল, হ্যান্ডে মানি চলে এসেছে। টুডে শুধু খিচুড়ি না, একটা মুরগিও বাই করে নেব, জমিয়ে ইট করা যাবে। উফ। চ্যাপ্টা পুরনো উঁচু ভবন, ভেতরে গমগমে আবহ। এদিক ওদিক হতে বস্তি, ব্যস্ত মানুষের যাতায়াত। মাথার উপর কতগুলো ক্যাটকেটে ফ্যানের তাণ্ডবে নীল পোশাক পরা মানুষগুলো অথিতু বেশ। দুদণ্ড ফুরসত নিয়ে বসে নেই কেউ কেউ, নিয়ম শৃঙ্খলায় একেবারে উপচে পড়া পরিবেশ যাকে বলে। এসবের মাঝে লম্বা পায়ে কোনো একটা ঘরের দিকে রওনা করলো শরীফুল। এই বিশাল থানায় এসআই তিনি। সোজা এসে ঢুকলো ভেতরে। কপালে আঙ্গুল মিশিয়ে সালাম ঠুকে বলল, স্যার, একটা মেয়ে কমপ্লেইন লেখাতে এসেছে, বলেছে আপনার সাথে দেখা করবে, খুব জোরাজোরি করছে আর কি। ওপাশের পুরুষটি দাঁড়িয়ে বিশাল তাকের খাঁজ থেকে ফাইল তুলছে হাতে। কথা শুনে পোস্ত চওড়া সুগঠিত লম্বা শরীরটা ঘুরিয়ে ফিরল সে। সুষম চেহারা, ফ্যানের তোড়ে মাথার ঘন কালো ক্ষুদ্র চুলের একাংশ নড়ছে। দীপ্তিময় দূরদর্শী চোখের নিচে আকর্ষণীয় গম্ভীরতা তার। ধারালো নাকের পাটা যেন পোতাপি তীরের ফলার মতো। চমৎকার পুরুষটি উত্তর দিতে ভুরু কুচকালো। হালকা রঙের ত্বক, ভাঁজ বসালো কপালে এসে। খুব ছোট্ট শব্দে আওড়ালো, তো? না মানে স্যার, রেপ কেস, কি করব বুঝতে পারছি না। বাইসেপসে ফোলা হাত দেখিয়ে ফাইলটা চট করে বন্ধ করলো পুরুষ। চোখ মুখ দেখেই যেন প্রশ্নটা বুঝে ফেললো শরীফ। নিজেই জানালো, আমি বাইরে বসিয়ে রেখে এসেছি স্যার, ডাকো।
শরীফের ভেতর উসখুসে ভাব। সেকেন্ড খানিক পার হলেও জায়গা থেকে নড়ল না। চেহারায় বিস্তর দোমানা দেখে প্রশ্ন এলো, কি সমস্যা শরীফ? ভদ্রলোক জিভে ঠোঁট ভেজায়, কথাতে মিনমিনে ভাব। না মানে স্যার, কমপ্লেনটা এমপির ছেলের নামে। শোভিত পুরুষের চোখ দুটো দপ করে উঠল। ইঙ্গিত বুঝে জল শক্ত হলো নিমিষে। দাঁড়াত স্বরে বলল, সো হোয়াট? তোমাকে ডাকতে বলেছি, ডাকো। শরীফ থমকালো খানিক। সামনের মানুষটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু উচ্চতা থেকে পদ পদ সবকিছুতেই এগিয়ে। তেজদীপ্ত চোখ হতে সূক্ষ্ম গরম মুখের করণ, সব চকচক করছে আত্মগরিমায়। টেবিলে রাখা নেমপ্লেটে একবার চোখ রাখলো সে। সফেদ কড়া বাল্বে জল করছে এসএসপি সৈয়দ স্বার্থ আবরার। অগত্যা মাথা নাড়ল শফিক, ফিরল মিনিট কয়েকে। সাথে 22-23 বছর বয়সী একটি মেয়ে জড়সড় হয়ে এসে দাঁড়ালো কোনো রকম। স্বার্থ সামনে চেয়ার দখল করলো। বসুন। মেয়েটি বসলো। দেহে সংকোচ, চাউনিতে ভয়। আপনার নাম? ফারিন ইসলাম। স্বার্থ মেয়েটির চোখের দিকে চাইলো। একেবারে তরাক দৃষ্টিতে রাগ ঢাক নেই। পূর্ণ তিক্ততায় মেপে নিল কিছু। জিজ্ঞেস করলো হাস্যহীন, বলুন কি হয়েছিল? মেয়েটি মাথা নামালো। মুখাবয়ে অস্বস্তি। পরপর ঢোক গিলে গিলতে দেখে চুপচাপ পানির গিলাসটা ঠেলে দিল স্বার্থ। খান, সময় নিন, তারপর শুনছি। ফারিন হাত বাড়িয়ে গ্লাস নেয়। ফাঁকা করে এক নিঃশ্বাসে, যেন বহুদিন জলের ছোঁয়া পায়নি। তারপর ঠোঁট মুছে দম নিল। আস্তে ধীরে বলল, আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ সেকেন্ড ইয়ার। রুহান আমার ব্যাচমেট। কদিন ধরে খুব বিরক্ত করছিল, আজে বাজে প্রস্তাব দিচ্ছিল, রাজি হয়নি। সেদিন মাঝরাতে ফোন করে খুব হম্বিতম্বি করে, তুলে নিয়ে যাবে এই সেই। কথা শুনে বুঝেছিলাম ও ড্রাঙ্ক, সেজন্য ততটা আমলে নিইনি। গত বুধবার টিউশনি করিয়ে হোস্টেলে ফিরছিলাম। আনুমানিক 9টা বাজে তখন। আচমকা রুহানের গাড়ি নিয়ে সামনে দাঁড়ালো, সাথে আরো দুজন। তারপর আমাকে টেনে হেঁচড়ে। বাকি কথার আগেই হু হু করে কেঁদে উঠল মেয়েটা। ফুপিয়ে ওঠার ধাত সামলাতে সময় লাগলো বেশ। একচোট অশ্রু বিসর্জনের ইতি টেনে বলল, বৃহস্পতিবার ও আমাকে হোস্টেলের রাস্তাতে ফেলে যায়, রেখে যায়। আর আমার তখন সেন্স ছিল না। চোখ মেলে নিজেকে হাসপাতালে দেখি। সুস্থ হওয়ার পর থানায় গিয়েছিলাম, কিন্তু রুহানের কথা জানার পর কেউ কেস নিতে চাচ্ছে না। উল্টো আমাকে কথা শুনিয়ে বের করে দিচ্ছে। বাবা মাও আমার পাশে নেই। ওনারা চাইছেন না আমি এইসব জনে জনে বলে বেড়াই, তাহলে সম্মান যাবে, সমাজ আমাকে থুতু দিবে। কিন্তু স্যার, আমি দিনের পর দিন মরার মতো বাঁচবো, আর রুহান এত বড় একটা ক্রাইম করেও বুক ফুলিয়ে ঘুরবে? এই দেশে কি আসলে এই অন্যায়ের কোনো সঠিক বিচার নেই? স্বার্থ নিশ্চুপ, তার নিম্নাষ্ট দাঁতের নিচে। প্রখর মনোযোগে ভাবছে কিছু, কিন্তু শরীফ চুপ থাকতে পারেনি। কর্কশ ভাষায় বলল, দেখুন, এসব ইমোশনাল কথাবার্তা থানায় চলে না। এখানে প্রমাণ চাই, সাক্ষী চাই। এমন মুখে মুখে তো আর অভিযোগ নেওয়া সম্ভব না। আপনার কাছে প্রমাণ আছে? স্বার্থ তপ্ত চোখে চাইতেই মাথা নোয়ালো সে। আমতা আমতা করলো, না মানে স্যার, আমি তো। চুপ করে দাঁড়াও। গর্জনে শরীফের মুখটা ছোট হয়ে এলো। কিন্তু ফারিন উদ্বেগ নিয়ে বলল, আমার কাছে কিছু প্রমাণ আছে। ও আমাকে হুমকি দিয়েছিল, সেই কল রেকর্ডস, ওর পাঠানো আজে বাজে মেসেজ, আর আমাদের হোস্টেলের রাস্তার সিসি সিসি ফুটেজটা। ওখানে নিশ্চয়ই এসব রেকর্ড হয়েছে। আপনারা তো চেক করলেই পাবেন। এসবে নিশ্চয়ই বোঝা যাবে আমি মিথ্যা বলছি কিনা। মেয়েটির চোখে আশা, প্রশ্নের উত্তর পেয়ে একটু সাহারা পাওয়ার ইচ্ছে। কিন্তু স্বার্থ উত্তর দিল না। তার ভাবনা কাটেনি। ও ফের বলল, স্যার, আমি আপনার ভরসাতে এখানে এসেছি। আমার এক বন্ধু আপনাকে চেনে। ওই বলেছিল আপনি একজন সৎ পুলিশ অফিসার, অপরাধের সাথে আপোষ করেন না শুনেছি। আপনাকে থানায় খুঁজেও এসেছিলাম, পাইনি দেখি এখানে। মাঝপথে হাত তুলে থামালো স্বার্থ। বলল, এত এক্সপ্লেন করতে হবে না। আপনার কাছে যা প্রুফ আছে জমা করে যান, বাকিটা আমি দেখছি। শরীফ, মিস নেহাকে ডাকো। মাথা নাড়ালো শরীফ। হাত ছুঁড়ে ছুটে এলেন নেহা। সালাম ঠুকতেই স্বার্থ বলল, ওনার স্বীকারোক্তির একটা ভিডিও ক্লিপ নিন, এরপর মেডিকেল টেস্ট হবে। জি স্যার, আপনি আসুন আমার সাথে। শেষটুকু ফারিনকে বললেন নেহা। মেয়েটা জড়তা নিয়ে উঠে দাঁড়ালেও মুখমণ্ডলে স্বস্তি। মনে হচ্ছে এবার সঠিক কিছু হবে। হয়তো ইজ্জত হরণের সুস্থ বিচার পাবে সে। ততক্ষণে স্বার্থ উঠে দাঁড়িয়েছে। ব্যস্ত ভঙ্গিতে মাথায় পুলিশি টুপিটা চাপালে দুপা এগিয়ে এলো শরীর। ভেতরকার উৎকণ্ঠা গিলে বলল, এখন কি করব স্যার? জিপ রেডি করব? ভদ্রলোকের চেহারায় বিদ্যুৎ স্ফুরণ। স্যার, আপনি কি? মাঝপথে দগদগে স্বরের জবাব এলো, আই এম গোয়িং টু অ্যারেস্ট দ্য বাস্টার্ড। শরীফ
আটকে ওঠে। স্বার্থ এলাকার অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন হয়নি, তাই ভালো করে কিছু জানে না। এই এমপি তো যে সে লোক নয়, এর অনেক জায়গায় হাত। তার উপর আবার কমিশনারের চাচাতো ভাই। বলতে চাইলো স্যার, কোনো সমস্যা হলে। ফিরে চাইলো স্বার্থ। স্থূল ভুরুটা তুলে শুধালো, কিসের সমস্যা? না মানে স্যার, এমপির সাথে রূপক স্যারের চলাফেরা ভালো। চাকরি নিয়ে কোনো এফআইআর লেখা হয়েছে? কথার মাঝে হঠাৎ প্রশ্ন। শরীফ ঘাবড়ে গেল কিছু। এই বাক্যের এই উত্তর সে আশা করেনি। একটু থেমে বলল, জি। সাক্ষী রেডি? জি। রূপ এবারেও একই উত্তর, জি মানে সব রেডি। স্বার্থের স্বর অটল। নো মোর দেন। সময়ের কাজ সময়ে করা পুলিশের দায়িত্ব শরীফ। এটা বাংলা সিনেমা নয় যে তুমি প্রত্যেকবার মারপিট শেষে গিয়ে পৌঁছাবে। একটা মেয়ে রেপড হয়েছে, আর তুমি তোমার চাকরি নিয়ে ভাবছো? মুখের উপর কঠোর জবাবে শরীফ মাথা নিচু করলো, সরি স্যার। স্বার্থ কিছু বলল না। প্রতাপী পায়ে হাঁটা ধরলো ঘুরে। অগত্যা মুখ গোজ করে পিছু নিল সেও। এতদিন কি আরামটাই না থাকতো এখানে? কর্তৃপক্ষ যে কার বুদ্ধিতে স্বার্থকে এই থানায় দায়িত্ব দিয়েছে, সারাক্ষণ শুধু রুলস আর জ্ঞান। ধুর। জিপ রেডি। আরো কয়েকজন পুলিশের সাথে একজন মহিলা কর্মচারীও আছে। স্বার্থ ওঠার সময় মুঠোফোন বাজলো। শীতে বসতে বসতে কানে গুজলো সে। ওপাশ থেকে মা হড়বড়িয়ে উঠলেন, কিরে স্বার্থ, কোথায় তুই? ডিউটি টাইম মা, কোথায় থাকবো তাহলে? এখনো থানায়? আমি যে সকালে বলে দিলাম সন্ধ্যায় তোর জন্য মেয়ে দেখতে যাব। তো যাও, আমাকে বলছো কেন? ও মা, এ আবার কি কথা? আমরা একা গিয়ে দেখবো, তুই দেখবি না? জরুরি কাজে যাচ্ছি, এখন এসব হবে না। তোমরা গিয়ে দেখে এসো। মা মন খারাপ করলেন। তোকে ছাড়া কিভাবে যাই? স্বার্থ নিরুৎসাহিত কেমন কাঠখোট্টা বলল, তাহলে যেও না, রাখছি এখন। বলেই লাইন কাটলো সে। শরীফ আলগোসে হাসলো। স্বার্থর চোখে পড়লো সেটা। সোজা রাস্তায় চেয়ে বলল, হাসির কি হয়েছে? ভদ্রলোক ঠোঁট সামলালেও মনের কথায় চাপ পড়লো। বলল রয়েছে, না মানে স্যার, ক্রিমিনাল ধরার জন্য আপনি মেয়ে দেখাও বাদ দিয়ে দিয়েছেন। এর আগের বারও এরকম হলো, আজকেও তাই। মেয়েরা এমনিতেই বরের বেশি ব্যস্ততা পছন্দ করে না, সেখানে বারবার এমন করলে তো আপনাকে কেউ বিয়ে করতেও ভয় পাবে। স্বার্থ এমন ভাবে তাকালো, শরীফের শ্বাস আটকে পড়লো গলায়। ছোট কণ্ঠে বলল, সরি স্যার। সে মুখ খুলল শক্ত বাক্যে, আমার কাছে দায়িত্ব আগে। যে পোশাক পরেছি তাতে বিয়ের থেকে ক্রিমিনাল ধরাটাও আগেই হওয়া উচিত। শরীফের আদলে অন্ধকার। গাড়ি সেই চালাচ্ছে, ড্রাইভিং এর হাত ভালো, তাই স্বার্থের কথায় মাথা নাড়লেও ঠোঁটের হাসি এলো না। উল্টে কটমট করে ভাবলো, এত ক্রিমিনাল ক্রিমিনাল করিস বেটা, তোর বিয়েটাও যেন কোনো ক্রিমিনালের সাথেই হয়। সন্ধ্যা নেমেছে। এই সবে মাগরিবের আজান শেষ হলো। মতিঝিল থেকে কাওরন বাজার ব্যস্ত জায়গার সরব আরো বাড়লো তাতে। জ্যাম হল্লাহলি মানুষের ঠাসা গাদাগাদির মাঝে এই চায়ের দোকানটায় ভিড় একটু কম। কাছের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন, দোয়া দরুদ পড়ার আওয়াজ পরিষ্কার শুনতে পাওয়া যায়। তুষি এসে বসলো কেবল, সঙ্গে দুজন আজন্ম চেলা, বাবুল আর টিনটিন। দুটোর ছায়া রূপ প্রতিরূপ আলাদা সব। বাবুল মোটা তাজা, টিনটিন খড়ের মতো শুকনো। একমাত্র মিল হলো এরা দুজনেই তুষির সব কাজের সঙ্গী। দোকানে ঝোলানো ত্রিভুজ পাউরুটির দিকে বাবুলের চোখ চকচক করে উঠল। জিভ দিয়ে ঠোঁটটা চাটলো একবার, আবদার করলো সাথে সাথে, ওস্তাদ, ওইটা এইটা রুডি খাই। তুষির চোখ আশেপাশে, কখনো যাতায়াত করা মানুষের পকেটে গায়ে। ওভাবেই বলল, খা। বাবলু খুশি হলো, চটপট প্যাকেটের ভেতর থেকে একটা রুটি বের করে নিল হাতে। আরেকটা তুলে জিজ্ঞেস করলো, খাবি? টিনটিন ঘাড় নাড়ল দুপাশে, তার নজর গোল লিফের প্যাকেটে। কিছুক্ষণ চুপ থেকে বলল, ওস্তাদ, আমি একটা বিড়ি খাই। চোখ পাকিয়ে ফিরল তুষি, রেগে মেগে বলল, ওয়ান চড় মারবো। এই বয়সে স্মোক করবি, লজ্জা করে না? স্টুপিট, অন্য কিছু খা। ধমক খেয়ে চুপসে গেল টিনটিন। মুখ গোজ করে বলল, তাইলে বিস্কুট আর চা খাই। চাচা, আদা চা দাও একটা কাপ, কিন্তু ভালো কইরা ধোবা। দোকানির মেজাজ ভালো না। এতটুকু ছেলের ফরমায় সেটা আরো বিগড়ালো। চোটে বললেন, সবাইরে যেমনি দিই অমনি দিব, পছন্দ না হইলে বাড়িতে কাপ লইয়াও। টিনটিন আর কথা বাড়ালো না, কি বলবে। বয়াম থেকে বিস্কুট তুলে চুপচাপ খেতে বসলো তাই। টুসি ঘাড় ডলতে ডলতে চারপাশ দেখলো কয়েকবার। ধরার মতন পাখি নেই। আজকে পুরো দিনটাই খারাপ, মাত্র 5টা পকেট কেটেছে, যা ওর রেকর্ডের সবচেয়ে কম। এখন একটা বড় দাও মারতে না পারলে তো কাল দুপুর অব্দি ঘুম হবে না। তুষির কিছু নিজস্ব নিয়ম আছে। সপ্তাহের 6 দিন চুরি টুরিতে কাটালেও রবিবারও বেলা করে ঘুমায়।
ওই দিন ওর সাপ্তাহিক ছুটি, হিসেব মতো কালই রবিবার। অন্তত মনকে আনন্দ দিতে একটা বড় ঘুঘু না ধরলেই হচ্ছে না। কিন্তু এরকম কেউ নেই দেখে হতাশ হলো টুসি। টিনটিনের পাশে বসলো ধপ করে, চসূচক শব্দ করে বলল, ডে নট গুড বুঝলি, টুডে। কাল কারো পকেটেই বেশি মানি থাকে না। টিনটিন ফিরে চাইলো, টুডে কাল কি উস্তাদ? টুসি রেগে রেগে বলল, এজন্যই বলে স্টাডি কর। এইটুকু ইংরেজিও পারিস না, গদ্ধপ। টুডে অর্থ আজ, মানে আজকাল। আন্ডারস্ট্যান্ড? বাবলু খেতে খেতে মাথা নাড়ালো, অর্থাৎ বুঝেছে। তুষির গলা শুনে কাজ ফেলে ততস্থ ফিরে চাইলেন দোকানি। হ্যারে গলায় বললেন, ওই তুষি, ওই, তুই দেখা আনছোস? তুষি জিভ কাটলো, চোখ দুটো বড় বড় হলো অমনি। এরে বেটা আবার ধরে ফেলছে। এর কি টাকা ছাড়া মাথায় কিছু নেই নাকি? তুষি ঘুরলো না, বসে রইল গাঢ় হয়ে। দোকানি চড়া কণ্ঠে বললেন, এদিক ফের কইলাম, তুই কি শুরু করছোস? 3 মাস ধইরা ঘুরাস আমারে, 2300 টাকা পাই তোর কাছে, চাইলে কোষ পরে দিবি। আর এই যে তোর স্যালারি খাইতেছে, এগুলোর বিল দেবো কেডা? মাইয়া বইলা কিন্তু সব সময় পার পাবি না কইলাম। টুসি হাসি খুশি মুখ করে ফিরল, বলল সুন্দর করে, মানি আমি গিফট করব চাচা। হোয়াই অ্যাংরি ইউ? খাতায় রাইট করে রাখো না। ভদ্রলোক খেপে বললেন, থামা তোর ইংলিশ, টাকা বাইর কর আগে। আরে নাও মানি, হেয়ার পাবো, পরে গিফট করব বললাম না। আপাতত কাজে এসেছি চাচা, নো ডিস্টার্ব মি প্লিজ। তোর আবার কাম, ওই তো খুঁজতাছোস কার পকেট মারা যায়। এই আমি কিন্তু আগেই কইয়া রাখলাম, আমার এইখানে কাস্টমার আইলে কিন্তু এসব করবি না। তুষি বিরক্ত হলেও চুপ রইল। এরকম কত দোকানে যে ওর ধার দেনা আছে। পাশের দোকানে টিভি চলছিল সে সময়, বিকেলের গরম খবর, এমপি রোস্তমের ছেলে রেপ কেসে গ্রেপ্তার। অনেকেই উৎসুক হয়ে দেখছেন, গ্রেপ্তার করা অফিসারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তারা। তুষি একবার তাকিয়েও চোখ সরালো। ওর এখন টিভিও ভালো লাগছে না। আচ্ছা মুসিবত তো, 7টা বাজতে চললো, কাউকে পাবে না নাকি? সন্ধেটা কি ওর এমনি বাসি মুখেই কাটবে? রোস্তমের ছেলের নাম রুহান আহমাদ, 1 নম্বরের লম্পট যাকে বলে। ফারিন মেয়েটাকে কদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সেদিন হোস্টেলের রাস্তা থেকে তুলে নেয়, রেখে যায় 2 দিন আগে। ওই দুটো দিন ধরে মেয়েটা থানার দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে কাহিল। শেষে খোঁজ পেয়েছে স্বার্থের। ছেলের গ্রেপ্তার হওয়ার খবর বাতাসের গতিতে রোস্তমের কানে পৌঁছে গেল। রুহানের 2 হাত হাত করায় আটকে, নাকের একপাশ কাটা, বৃত্তাকার ছিদ্র হতে রক্ত গড়িয়ে পড়ছে শার্টের কলার স্বার্থের মুঠোতে। ছেলেটাকে হিড়হিড় করে টানতে টানতে জিপে তুলছে সে। পুরো দৃশ্যটায় রোস্তমের শরীর টকবক করে উঠল। ততস্থ ফোনটা দূরে ছুঁড়ে মারলেন। পাশে দাঁড়ানো নিয়াজ ভয় পেল একটু। ফোনটা ওর। রুহানের সাথে ক্লাবেই ছিল সে সময়। এত ফুর্তি নিয়ে নাচছিল ছেলেটা, হুট করে স্বার্থ এসে সব পণ্ড করে দিয়েছে। রোস্তম চিল্লিয়ে বললেন, আমার পোলার গায়ে হাত তুলেছে ওই, ওই 2 পয়সার পুলিশ, মারছে ওরে? নিয়াজ আনতভাবে ঘাড় নাড়ল। উত্তর হ্যাঁ। সার্থকে দেখার পর প্রথম দফায় রুহানের ভাবান্তর হয়নি, গ্রেপ্তারের কথাতেও না। হেসে উড়িয়ে দিয়েছিল। একচোট অসভ্যতা হিসেবে গ্লাসে থাকা মদ ছুঁড়েছিল স্বার্থের মুখে। ব্যাস, এক প্রকাণ্ড ঘুষি মারল স্বার্থ। রুহানের মাতাল শরীরটা তৎক্ষণাৎ দিয়ে ছটকে পড়ল টেবিলে। রোস্তম উঠেই নেয়াজের কলার চেপে ধরলেন। ভরকালো ছেলেটা। গোল চোখ তুলতেই রোস্তম দাঁত পিষে বললেন, ওই নটাঙ্কির পুত আমার পোলারে মারছে। আর তুই, তুই কইছিলি তখন? কইছিলি? তোরে কি আমি ঘাস খাইতে রাখছি? নিয়াজের থুতনি নেমে এলো বুকে। স্বার্থ হঠাৎ রোহানের উপর চড়াও হওয়ায় ও হকচকিয়ে গেছিল। দলবল ডেকে যে বাধা দেবে সেই সাহস কুলায়নি। এমন ক্ষিপ্ত বাঘের মতো চোখ মুখ লোকটার। এর আগে এই অফিসারকে ও দেখেনি কোথাও। কিন্তু এসব রোস্তমকে কিভাবে বলবে? ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল শুনলে চাকরি শেষ। রোস্তম রাগ রাগ গিলে নিলেন, ছাড়লেন কলারটা, ঘন ঘন শ্বাস ফেলে বললেন, কমিশনারে ফোন লাগা, দেখি কার এত ক্ষমতা আমার পোলারে জেলে আটকায়। স্বার্থদের জিপ তখনও ব্যস্ত রাস্তায় ছুটছে, থানায় পৌঁছায়নি ওরা। অথচ এর মধ্যে পুরো মিডিয়া পাড়া নতুন খবরে গরম হয়ে গেল। ক্লাব থেকে রোহানকে নিয়ে জিপে তোলার সময়ই কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটে, সেই নিয়ে মাতামাতি। হঠাৎ ফোন বাজলো স্বার্থের, স্ক্রিনে কমিশনার। দেখে যা বোঝার বুঝে ফেললো সে। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে তৎপর পাওয়ার বাটন টিপল। শরীফের চোখ বেরিয়ে এলো সহসা। ঢোক গিলল সে। আর কত সাহস দেখাবে এই ছেলের? কমিশনারের কল ধরবে না বলে ফোনটাই বন্ধ করে দিল।
রুহান জিপের পেছনে বসে, তার দুপাশে পুলিশের লোকেরা, হ্যান্ডকাপে পেঁচানো হাত দুটো তুলে গাড়ির রডে বেঁধে রাখা। মদ খেয়ে টাল ছেলেটা, নাকটাও অবশ ব্যথায়, মাথা ঝুলতে ঝুলতে নেমে এসেছে হাঁটুতে। আচমকা মুখ খুলল রুহান, যেন ভীষণ ক্লান্ত। কোনো মতে চাইলো পানি, একটু পানি। স্বার্থ শুনতে পেল, বলল, পানি দাও ওকে। পাশের একজন জিপ হাতড়ালেন, বোতল খালি দেখে বললেন, গাড়িতে পানি নেই স্যার। স্বার্থ চচুষক শব্দ করলো। শরীফকে বলল, গাড়ি থামাও। দ্রুত ব্রেক কষলো সে। স্বার্থ বলল, ওর জন্য পানি নিয়ে এসো। শরীফ ঘুরল পিছনে, গলা উঁচিয়ে বললেন, স্যার কি বললেন শুনুনি? যাও পানি নিয়ে এসো। স্বার্থ ভুরু বাঁকায়, আমি তোমাকে বলেছি। না মানে স্যার আমি, ওদের একজন যাক না। স্বার্থ কেমন করে চাইলো, গুরুতর হলো স্থূল স্বর। কেন? তুমি গেলে কি সমস্যা? আহত শ্বাস ফেললো শরীফ, অগত্যা সিট বেল্ট খুলে নামলো গাড়ি থেকে। পানির দোকান একটু দূরে, লেন ঘুরতে হবে। ছোট অল্প কোলাহলের রাস্তাটা হেঁটে পার হলো সে। পরনে নীল রঙের পোশাক দেখে নড়ে চড়ে বসলো তুষি। এতক্ষণে নিরস চোখ মুহূর্তে ঝলমল করে উঠল। পানির মতো বড় বোতল চাইলো শরীফ, সাথে নিজের জন্য একটা ঠান্ডা কোক। তুষি ততস্থ উঠে দাঁড়ালো। টিনটিন খেয়াল করলো ওকে, এগোতো নিলেই টেনে ধরলো হাতটা। সতর্ক গলায় বলল, উস্তাদ পুলিশ কিন্তু। তুষির উদ্বেগ এলো না। ঝুঁটি বাঁধা চুলের গোছা নাড়িয়ে বলল, তো ভয় পাই? আজকে প্রথম পুলিশের পকেট মারবো না, এর আগেও মেরেছি। এসব পুলিশ টুলিশ হ্যাব্বি ঘুষ ইট করে, এদের কাছে প্রচুর মানি। নট হ্যান্ড ছাড়। নাও হ্যান্ড ছাড়। বাবলু খাবার চিবোচ্ছে, ওভাবেই বলল, সাইডা দে টিনটিন, উস্তাদ ঠিক পারবে। এসব উস্তাদের কাছে বাম হাতের খেলা। টিনটিন ছেড়ে দিল। একটা দোকানে পড়েই দাঁড়িয়ে শরীর। তুষি আস্তে করে সেখানে এসে দাঁড়ালো। ওর এক হাত কোমরে, অন্য হাত ঘাড় চুলকে চুলকে দেখলো চারিপাশ। ঠিক সেকেন্ড কয়েক লাগলো শরীফের মানিব্যাগ নিতে। দৃশ্যখানায় টিনটিন হাঁ করে বলল, ওস্তাদ দেখি সত্যি পাস। হালার পুলিশ টেরও পাইল না। বাবলু বলল, চুরিতে উস্তাদের জুরি নাই। তুষি ফিরে এসে আবার জায়গায় বসলো। ভর সন্ধ্যাবেলা পুলিশের মানিব্যাগ চুরি, এত বড় কাজ ছেড়েও তার মুখভয়ে বিশেষ গর্ব নেই। এখন এসব ডাল ভাত। এত বছরের জীবনে আজ তো নতুন চুরি করছে না। কবে থেকে শুরু করেছে তাই মনে নেই। তুষির 500 লিস্টে পুলিশের থেকে শুরু করে বস্তির চেয়ারম্যানও আছে। এখন হাতটা বড্ড পাকা, ভূতের মতো আসে আর যায়। মাঝখান থেকে হাওয়া হয় মানিব্যাগ। তুষি এক্ষুনি টাকা গুনলো না। এখনো রিস্ক আছে, কিচ্ছু ঘটেনি ভাব করে বসে রইল চুপচাপ। চায়ের অর্ডার করলো, সাথে গরম গরম জিলাপি। দোকানি হাঁ করতে গেলেই, দেবো চাচা দেবো, এটার মানে একটু পরেই গিভ করবো, নাও টি দাও। বাতায়নে ভ্যাপসা গরম। স্বার্থ নেমে দাঁড়িয়েছে। ফোন বন্ধ করায় আরেক বিপদ হলো। বা কল করে না পেলেই একশা হবেন চিন্তায়। কিন্তু স্বার্থ এক্ষুনি কমিশনারের সাথে কথা বলবে না, আগে শখ সাজাবে তারপর। ও শান্ত চোখে রুহানকে দেখলো আবার। মাথা নিচু করে ঝিমাচ্ছে ছেলেটা। মদের তোরে হুঁশ নেই। স্বার্থ নিম্নাষ্ট কামড়ে চোখ ছোট করলো। এমপি রোস্তম নিশ্চয় এতক্ষণ পাগলা সার বনে গেছে। উপর মহল থেকে এ নিয়ে চাপ পড়তে দেরি নেই। কিন্তু স্বার্থের অস্ত হবে মিডিয়া। একবার নেট পাড়ায় তোলপাড় হলে রোস্তম কেন, ওর বাপেরও করার কিছু থাকবে না। আগুনে হাত যখন দিয়েইছে, এত তাড়াতাড়ি থামলে হয়? একটা রেপিস্টকে শাস্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সে। শরীফ বেজার মুখে এসে দাঁড়ালেন সে সময়। মিনমিনিয়ে বলল, স্যার, আপনার কাছে 110 টাকা হবে? স্বার্থের চোখে প্রশ্ন। শরীফ খুব মন খারাপ করে বলল, আমার মানিব্যাগটা চুরি হয়ে গেছে। কি? চোখ নিচু করে মাথা নাড়ল সে। মুখে তার শতপ্রস্ত বেদনা। মানিব্যাগে ভালো টাকা ছিল, কখন যে হলো এটা? স্বার্থ হতভম্ব আওড়ালো। একজন এসআই এর মানিব্যাগ চুরি হয়েছে, তাও এই সন্ধেবেলা। কি করে যে হলো স্যার, বুঝতেই পারলাম না। জিপের ভেতর থেকে একজন বলল, এই জায়গাটা এইরকমই স্যার। ওই যে বস্তিটা দেখছেন, ওখানে চোর ছেঁচড়দের বেলা একেবারে। আসবেন, হঠাৎ দেখবেন পকেট আছে, মানিব্যাগ নেই। স্বার্থের মেজাজ চটে গেল, পুরোটা বতরালো শরীফের উপর। একজন পুলিশ অফিসার হবে সতর্ক সচেতন, তার যদি পকেটের দিকে নজর না থাকে, অপরাধীদের উপর থাকবে কি করে? শক্ত কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বসো, আমি দিয়ে আসছি। না মানে স্যার, আমি থাকতে আপনি? বললাম তো যাও। শরীফ আর কথা বাড়ালো না, এসে বসলো সিটে। স্বার্থের কাছে তার ইজ্জতের এক কোনাও বেঁচে নেই। সব কাজের ভুল কেন এই লোকের সামনেই হতে হবে? ধ্যাত। ততক্ষণে দোকানে গিয়ে দাঁড়িয়েছে স্বার্থ। জিজ্ঞেস করলো, বিল কত ছিল? 110 টাকা স্যার। স্বার্থ মানিব্যাগ খোলে। ওপাশ হতে তুষি চিলের নজরে ঠিক এখানেই পড়ল।
লাইটের আলোতে কচকচ করছে টাকার বান্ডিল। জিলাপি রেখে ঝট করে দাঁড়ালো। আরে বাস, এত মানি! ফিসফিস করলো বাবলু। উস্তাদ, আবার যাবা? ইয়েস। এত মানি পেলে টুমোরও আরামসে যাবে। টিনটিন বলল, উস্তাদ, আজকা বাদ দাও। এক পুলিশের পকেট কাটছো, আরেক পুলিশ আসছে, ধইরা ফেললে সোজা জেলে। মাউথ বন্ধ কর। অলওয়েজ কাজে বাম হাত দিবি না। আগেরটারে মেরেছি টের পেয়েছে, এটাও পাবে না। তুষি চলে গেল। টিনটিন বিড়বিড় করলো, বেশি লোভ ভালা না। স্বার্থ দাঁড়িয়ে। ভাঙতি ছিল না বলে আস্ত নোট দিয়েছে। তুষি ফের পেছনে এসে দাঁড়ালো। শরীফ জিপে বসে এদিকেই দেখছিল। তুষির চোরা নজর দেখে কপালে ভাঁজ বসলো তার। এই মেয়ে কি পকেট মার নাকি? ও হা করে ঠোঁট টিপে নিল। যা হচ্ছে হোক, করুক চুরি, নিয়ে যাক স্যারের ওয়ালেট। সবসময় খালি বড় বড় কথা, আজকে বুঝবি কেমন লাগে। টুসি খুব সাবধানে দুটো আঙ্গুলে স্বার্থর পকেটে ঢুকালো। লম্বা মানিব্যাগের অর্ধেকটায় বেরিয়ে। এতে সুবিধাই হলো ওর। যখনই উপরে তুলতে যাবে আচমকা খপ করে হাতটা চেপে ধরলো স্বার্থ। চমকে উঠল তুষি। প্রকট নেত্র হকচকিয়ে তুলল উপরে। বাবলু টিনটিনের খাওয়া শেষ। তড়াক করে দাঁড়ালো দুজন। স্বার্থ সরু চোখে তুষির আপদমস্তক দেখলো একবার, ভুরু নাচিয়ে বলল, বাহ, ফিমেল পকেট মার। তুষি ঢোক গিলল। এই প্রথম হাতে নাতে ধরা পড়লো সে। পেছনের সব রেকর্ড ভেঙে চুরমার করতে হাতটা আরো শক্ত করে ধরলো স্বার্থ। বোঝালো, পালানোর সব পথ বন্ধ। তারপর টান মেরে বলল, চলো। মেয়েটা লাফিয়ে উঠলো ভয়ে। জিজ্ঞাসায় ফ্যাকাশে ঠোঁট নাড়লো। কোথায়? থানায়। তুষির ভয় ডর পাল্টে গেছে মেজাজ খারাপে। যার পুরোটা বদলালো প্রথম দেখা নব্য মুখের উপর। দাঁত মুখ খিচে সে চেয়ে রইল স্বার্থের দিকে। একটু পকেটে হাত দিয়েছি বলে সোজা জেলে পড়তে হবে? এটা কি মগের মূল্যক নাকি? আইনের কোন সূত্রে এমন নিয়ম আছে শুনি? তুষি চোটপাট করতে গিয়েও থমকালো। আইনের সূত্র তো দূর, ও তো সূত্র বানানি পারে না। মেয়েটার তিরিক্ষি তবিয়তে বদল এলো জেলের সাইনবোর্ড দেখে। কারণ বাজারের জ্যাম ঠেলে মতিঝুল আসতে প্রায় রাত নেমে গেছে। সোডিয়ামের ম্যারমেরে আলো ছাড়া কোথাও কিছু নেই। তুষির ফর্সা দোলামের মতো চুপসে বসলো অমনি। তাহলে জীবনে প্রথম জেলে ঢুকবে সে। হাজতে রাত কাটবে। হায় হায়, বস্তিতে এতদিন বুক চেতিয়ে ঘুরেছে, সবাইকে বলে বেরিয়েছে, 500 পকেট মেরে ওকে কেউ কখনো ধরতে পারেনি। আর আজ কি হলো? 502 নম্বরটা এভাবে ধরা খেলো তুষি। টিনটিন আর বাবলু তো সব দেখেছে। ওরা গিয়ে সবাইকে বলে দিবে না? তুষির এতদিনের অর্জিত সুনাম সব ধুলোয় মিশে গেল। তুষি অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। কেন এসেছিল স্বার্থর পকেট হাতাতে? অতি লোভে তাঁতি নষ্টের ফল এখন ভোগ হাতড়াচ্ছি। তক্ষুনি কনস্টেবল ধমকালেন, কি হলো নামো। মেয়েটা নড়ে ওঠে। সতর্ক চোখে আশপাশ ঘোরাতে দেখলো স্বার্থ ঢুকছে থানায়। পেছনে শরীফ। দুজন পুলিশ মিলে ধাক্কা দিতে দিতে নিচ্ছে আরেকজনকে। এও বোধহয় আসামি। ওটাও কি পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে? যখন পাশে বসেছিল গা থেকে ভক ভক করে মদের গন্ধ পাচ্ছিল তুষি। ও নামলো জিপ থেকে। কনস্টেবল ওর দিকে ভুরু কুচকে চেয়ে। জীবনে কত কি দেখলেন, কিন্তু এমন মহিলা পকেট মার বিরল। তাও আবার অল্প বয়সী। চেহারা সুরত তো খারাপ না। মনের কথা বলেই ফেললেন ভদ্র। কার বুদ্ধিতে এই ধান্দায় নেমেছিলে? মেয়ে মানুষ, এর থেকে তো লোকের বাড়ি কাজ করে খেলেও পারো। তুষি নাক ফুলালো, তেরা জবাব দিল, কাজ কি ইয়ের বাপ দেবে? গর্জে উঠলেন তিনি, এই একদম বাপ তুলে কথা বলবি না। তাহলে আমার ধান্দা নিয়ে টক করবে না, হু? তুষি মুখ বাঁকায়, হাঁটা ধরে তেজ দেখিয়ে। ওর হাতেও হ্যান্ডকাপ। ব্যাপারটায় কনস্টেবল আহাম্মক বনে গেলেন, কি মেয়ে রে বাবা! অ্যারেস্ট হয়েছে, তাও পুলিশের সাথে তেজ কমেনি। স্বার্থ সোজা গিয়ে নিজের রুমে ঢুকেছে। তুষি থানায় এসে চারপাশ দেখলো। সিনেমা ছাড়া সামনাসামনি প্রথম দেখছে এসব। ভয় পাবে না অবাক হবে, দ্বিধাদ্বন্দ্ব তাতে। প্রত্যেকটা লকআপের ভেতর কেউ না কেউ আছে। এখন কি ওকেও এদের সাথে থাকতে হবে? না না, তা কখনো হয়? তুষির একটা পেস্টেজ আছে না? এগুলো নির্ঘাত নিম্নবিত্ত চোর ছ্যাঁচড়া। আর ও তো আর তা নয়। ও হলো সেলিব্রিটি, বস্তির একমাত্র জনপ্রিয় মুখ। ওর সাথে কি সবার তুলনা চলে? মেয়েটার ঘোর ভাঙলো শরীফের ধমকে। সামনে এসে বাজ খায় গলায় বলে, এই মেয়ে, আমার ওয়ালেট দাও, তুমিই নিয়েছিলে না? কথাটা শরীফ আন্দাজে বলেছে। স্বার্থের পকেট কাটতে গিয়েছিল যখন, নিশ্চয়ই ওরটাও নেবে ভেবে। কিন্তু তুষি অবাক চোখে চাইলো। অবুঝের ভান করে বলল, আমি? ইয়োর ওয়ালেট? নো নো, নিইনি তো। একদম চালাকি করবে না। পুলিশের পকেট মারা সার্চ করব, পেলে কিন্তু লেডি পুলিশ দিয়ে ডান্ডা দেওয়াবো পিঠে। তুষি একটু ঘাবড়ে গেল। ঝামেলা বাড়ানো বিপদ, তাও আবার থানায় বসে। জলে বাস করে তো আর কুমিরের সঙ্গে কুস্তি করা যায় না।
থমথমে বলল, ঠিক আছে ঠিক আছে, হাতটা ওপেন করে দিন মানিব্যাগ পকেটে, আউট করে দিচ্ছি। ইংরেজির এই করুণ দশায় মুখ কুচকায় শরীফ, হাত খোলে না, গলা তুলে নেহাকে ডাকে, আদেশ দেয়, এর পকেট থেকে আমার ওয়ালেটটা বের করুন তো মিস নেহা, তারপর এটাকে লকআপে ভরে রাখুন। তুষির চক্ষু চরক গাছ। সে কি, কথা নেই বার্তা নেই, সোজা লকআপে? হা করার আগেই শরীফ চলে গেল কোথাও। ওর ঠায় দাঁড়ানো শরীরটা ঠেলে ঠুলে একটা গারদে ভরে দিলেন নেহা। বাইরে থেকে তালা ঝুলাতেই তুষির ঘাম ছুটে গেল। ওকে কি সত্যি এখানে আটকে রাখবে নাকি? খালেদ চাচা যে একবার বলেছিল এসব পকেট মারাতে বেশি শাস্তি হয় না, ধরা পড়লে পাবলিক দু চার ঘা দিয়ে ছেড়ে দেয়, আর পুলিশ ধরলে কয়েকটা ঘা বেশি দেয়, এই যা। কিন্তু ওকে যে তালা দিয়ে বন্দি করে ফেললো, আবার ফাঁসি দিয়ে দিবে না তো? তুষি হাহুতাশ করে ভাবলো, ও দাদি, আর দেখা হবে না দাদি, আই নট সি ইউ দাদি, নাও কি হবে দাদি? রুহানকে আলাদা সেলে রাখা হয়েছে, ওটা ঠিক তুষির মুখোমুখি। অদ্ভুত ব্যাপার, জিপের ভেতর ছেলের যা চেতনা ছিল এখন তাও নেই। কবতল গিলেছে কে জানে। কনস্টেবল ওকে জাগালেনও না, দুর্বলের মতো দেয়ালের সাথে পিঠ মিশিয়ে বসালেন। সার্থ চেয়ারে মাথা এলাতেই ফ্যানের সুইচ টিপল শরীফ। একটু রয়েস হয়ে তাকালো ওর দিকে, তার হতভম্ব ভাব এখনো স্পষ্ট কাটেনি। স্বার্থ কতটা বুদ্ধি রাখে, কতটা সজাগ মস্তিষ্ক তার। মেয়েটা তো ওরও পকেট কেটেছিল, কই ও তো কিচ্ছু টের পায়নি। তাহলে স্যার বুঝলেন কি করে? এই জন্যই কি বয়সে ছোট হয়েও স্বার্থ এসপির চেয়ারে বসে গেছে, আর শরীফ গত কবছরে সামান্য প্রমোশনটাও পায়নি। ও দীর্ঘশ্বাস ফেলল, চাইলো ফের স্বার্থর দিকে। ফোনে কিছু একটা করছে সে, চোখ মুখ দেখে মনে হচ্ছে ও খুব গুরুত্বপূর্ণ কিছু। শরীফ আর ঘাটাতে চাইলো না, ফিরবে ভাবলো, এর মাঝে ডাকলো স্বার্থ, শরীফ। সে শশব্যস্ত জবাব দেয়, জি স্যার। একটা এফএমআই আর লেখো। রেপ কেসের সাথে সাথে অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত, অসভ্যতা, ডিউটিতে বাধা, এগুলো চার্জ করবে। ভিডিও করেছিলে না? জি স্যার। আমার ফোনে পাঠাও। ঘাড় নাড়ালো শরীফ। ক্লাবে ঢোকার আগে স্বার্থ বলেছিল ভেতরে যা হবে সব ভিডিও করতে। ওসব দিয়ে কি হবে কে জানে। শরীফ মাথা ঝেড়ে বাইরে এলো, অমনি কানে পৌঁছালো তুষির ক্যানক্যানে স্বর। লোহার সেল ধরে ঝুলতে ঝুলতে চেঁচাচ্ছে, ও স্যার, গমি প্লিজ, আমাকে আউট করে দিন প্লিজ স্যার, ও স্যার। শরীফ যথোচক শব্দ করলো, কিছু না বলে গিয়ে বসলো চেয়ারে। কিন্তু এই ঘ্যানঘ্যানানি বেশিক্ষণ সহ্য করা গেল না। তুষির চিৎকার থামার নাম নেই। একই রকম হাহুতাশ, স্যার ছেড়ে দিন না, এমন কখনো হবে না স্যার, গমি নাও প্লিজ। শরীফ বিড়বিড় করলো, আচ্ছা জ্বালাতো, ধমকে বলল, এই মেয়ে চুপ করো। তুষি থমকায়, ঠোঁট উল্টে চুপ করে। ঠিক 2 সেকেন্ড, ফের চেঁচায়, ও লম্বা স্যার প্লিজ স্যার, গো মি, হাউজে গোয়িং করতে হবে, দাদি ওয়েটিং ফর মাই। ও স্যার শুনছেন? মেয়েটার নজর স্বার্থের কক্ষের দিকে। স্যার স্যার বলে ডাকছে ও ওকে। নেহা মোটা লাঠি হাতে তেড়ে এলেন, তপ্ত চোখে বললেন, আবার চিল্লাচ্ছিস? স্যার চুপ করতে বলেছে না? বেশি ফাত্রামি করলে কিন্তু এক বাড়িতে সিধে করে দেব। টুসি ঠোঁট কামড়ে চোখ গোছালো। ওহো, থানায় বসে হম্বিতম্বি করা হচ্ছে, সাহস থাকলে বাইরে চল না। ডান্ডা মেরে কাকে কিভাবে ঠান্ডা করতে হয় তুষি খুব ভালো করে জানে। তাকে থামতে দেখে নিহা হাসলো, গর্বের চকচকে হাসি। জায়গায় ফিরতে এক পা বাড়ালো, তুরন্ত তুষি জিভ নাড়লো, ফের চেঁচালো, স্যার ও স্যার, হোয়ার ইউ স্যার, কাম প্লিজ স্যার। ভদ্রমহিলা থতমত খেলেন, চাইলেন বিফল চোখে। আচ্ছা ঘাড়তারা মেয়ে তো। নেহার পুলিশি মনটা খুব করে চাইলো তুষিকে পিটিয়ে চ্যাপ্টা বানিয়ে আসতে, কিন্তু স্বার্থ ছাড় তো এমন কোনো কমান্ড দেয়নি এখনো। ওনার আসামি উনিই বুঝবেন। হতাশ শ্বাস ফেলে চলে গেল বেচারি। শরীফ ওর নাক মুখ কুচকালো, বুঝলো ধমকে কাজ হবে না। স্বার্থ ধরে এনেছে বলে সেও কিছু বলতে পারছে না। কানের যান বাঁচাতে তুলো বুঝলো সে। এমনিতেও একটু পর এখানে সার্কাস শুরু হবে, রোস্তম কমিশনারকে নিয়ে এলেন বলে। এলে আসবে, ওর কি, ও তো ঠিক স্বার্থকে দেখিয়ে বলবে আমি কিছু জানি না। তুষি অনেকক্ষণ ডাকলো, চিল্লিয়ে গলা ফাটালো, কিন্তু স্বার্থর দেখা নেই। ওকে লকআপে আটকে এসি রুমে গিয়ে মরেছে, ফালতু। ভীষণ রাগ হলো তুষি, দাঁত চিবিয়ে বলল, বিটকেল পুলিশ, একবার ছাড়া পায়, তোর 14 গোষ্ঠীর পকেট যদি না কেটেছি আমিও দি সেলিব্রিটি তুষি পকেট মার না। কিন্তু সেজন্য তো আগে বাইরে যাওয়া চাই, তাই না? উফ, না, স্টপ করলে হবে না, চিল্লাতে থাকি। তুষি ফের মুখ খুললো, ডাকলো জোরে জোরে, ও লম্বা স্যার প্লিজ ছেড়ে দিন না আমাকে। তার চেঁচানোর তেড়ে রুহানের নেশা ছুটে গেল, নড়ে চড়ে উঠলে এতক্ষণে। শরীফের
তুলোতেও বিশেষ কাজ দিল না। হার মেনে দুম করে চেয়ার ছাড়লো সে, ধূপধাপ গিয়ে দাঁড়ালো স্বার্থর সামনে। মহা বিরক্তি নিয়ে বলল, স্যার, মেয়েটা তো খুব চেঁচামেচি করছে, কি করব? স্বার্থ ফোনে ব্যস্ত ছিল, তাকালো চোখ তুলে। চেঁচাচ্ছে কেন? জানি না স্যার, কি সব উল্টাপাল্টা ইংরেজি। গো মি স্যার, হাউস গোয়িং স্যার। উহ, পুরো মাথা খেয়ে নিল। প্লিজ স্যার, এর কিছু একটা বন্দোবস্ত করে দিন না, না হলে এমন চেঁচিয়ে তো কানের পোকা খেয়ে ফেলবে। স্বার্থ বিতিস্পৃহ উঠে এলো তাও। চেনা দেহ দেখে তুষির মুখটা ঝলমল করে উঠল। হড়বড়িয়ে বলল, হোয়াট ইজ দিস স্যার? একটু পকেটে তো মেরেছি, মানুষ তো আর মারিনি। সিম্পল একটা কাজের জন্য আমাকে জেলে কোলস করে রাখবেন? স্বার্থ ওর দিকেই আসছিল, সহসা কথা বলল, রুহান। টলতে টলতে দাঁড়িয়েছে সে, হুংকার ছিল আচমকা, এই অফিসার, তোর বুকের এত পাটা যে আমাকে অ্যারেস্ট করিস? এত সাহস তোর? এর জন্য তোকে যে কত দাম দিতে হবে তুই নিজেও জানিস না। এখনো সময় আছে, ভালোই ভালোই ছেড়ে দে আমায়। অমনি থমকে দাঁড়ালো স্বার্থ। তুষির দিকে বাড়ানো পাটা ফেরত নিল সবেগে। শরীর পুরো ঘুরিয়ে ফিরল ওর দিকে। ভীষণ শান্ত থেকে শুধালো, কি বললি? রুহান ফুঁসছে, কটমটিয়ে বলল, আমার বাবাকে তুই চিনিস না? তোদের কমিশনার সকালের রুটিটা গিয়ে আমার বাসায় গিলে আসে। বাবা যদি একবার জানতে পারে আমাকে এখানে আটকে রেখেছিস, তোর কপালে কোন শনি নাচছে তুই নিজেও আন্দাজ করতে পারবি না। নিজের ভালো চাস তো ছাড় আমাকে। তুষি গাল চুলকায়, রোহানের কথাবার্তা সে মন দিয়ে শুনছে। বিড়বিড় করলো, একা একা এই মালটা আবার কে? কোত্থেকে টপকালো? কমিশনারের সাথে এত পিরিত? ও মাই গড! আমার তো কমিশনারও নেই, তার সাথে পীড়িতও নেই। আমার কি হবে? হোয়াট ডু আই নাও? এতগুলো কথার পিঠে নিশ্চুপ স্বার্থ। শুরু চোখে কয়েক পলক দেখলো রুহানকে। ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, অথচ কথাই কি তেজ। তারপর ঘাড় বাঁকালো অদূরে কনস্টেবল দিকে। তুরন্ত চাবি হাতে ছুটে এলেন তিনি। লকআপের তালা খুলতে দেখে হাসলো রুহান। চোখ মুখে পৈশাচিক আলো নামলো সহসা। গর্বে বুকখানা ফুলল দ্বিগুণ। এসব পুলিশ টুলিশ তো আর নতুন দেখছে না, এদের দৌড় ওর জানা আছে। মুখোমুখি লকআপে থাকা তুষি হতাশ শ্বাস ফেললো সে সময়। শালার বদ পুলিশ, ক্ষমতা দেখে ছেলেটাকে ছেড়ে দিচ্ছে, ওর তো ক্ষমতার ক্ষও নেই। তার মানে ওকে ছাড়বে না? হো। তুষি দাঁত চেপে গালি দিল, ভণ্ড পুলিশ, ছাগল পুলিশ, বালের পুলিশ। শরীফ শিরদাঁড়া করে দাঁড়িয়েছিল এতক্ষণ। স্বার্থকে তালা খুলতে দেখে কপালে ভাঁজ বসলো তার। রুহানের এক হুমকিতে স্যার ভয় পেয়ে গেলেন? না, এতদিনে যতটুকু ওকে দেখেছে তার সাথে ব্যাপারটা তো যাচ্ছে না। থানার বাকিদের কাজে মন নেই, সবার ততস্থ নজর এদিকেই আটকে। স্বার্থকে ভেতরে ঢুকতে দেখে রোহান ভুরু গুছায়। চোখে ভাষা প্রশ্নের মাঝেই ঠিক গালের মাঝে সাপটে এক চড় মারল সে। তুষির বক্ষস্থল স্যাপ করে উঠল। নেতানো চোখ মুখ ছলকালো বিস্ময়ে। শরীফ চোখ খিচে নিলেন। অবাক হননি, তবে ঘাবড়ে গেছেন। এত জোরে মারলো যে ঠাস শব্দটা এখান থেকে পরিষ্কার শোনা গেছে। রুহান থ বনে গেল। এক চড়ে সে দেয়ালে সেটে গেছে। গালে হাত চেপে বুদ্ধি ভ্যাস্টের ন্যায় ফিরে চাইলো ছেলেটা। স্বার্থ দমলো না। চিতার বেগে জামার কলার খাবড়ে ধরলো ওর। টেনে এনেই একের পর এক প্রহার করলো তলপেটে। হাঁটুর শক্ত হাড়ের পোক্ত ঘায়ে রুহান নুইয়ে যায়। ব্যথায় কোকিয়ে ওঠে তার। আর্ত জমে গেল থানা। পিনপতন নীরবতায় ভারী হলো দেওয়াল। হাত তুলে কপালের ঘাম মুছল শরীর। বেচারার গলা শুকিয়ে যাচ্ছে। নেহার চোখে মুখে আতঙ্ক। বেশ কয়েকটা ঘায়ের পর থামলো স্বার্থ। রুহানের তখন আধমরা দশা। মদ ছাড়া পেটে কিছুই নেই, তার উপর এত মার। যন্ত্রণায় চামড়া সহ ফেটে যাওয়ার জোগাড়। স্বার্থ শক্ত হাতে গাল চেপে ধরতে আরেক দফা ব্যথায় মুচড়ে উঠল ছেলেটা। তার কথায় আদম্য সাহস। শব্দবাক্য পিষে নিল দন্তপাটি। তোর বাপ এলে বলিস, তোকে শুধু ধরেই আনিনি, মেরেওছি, দেখবো কি করে। একজন কেন, তোর 10টা বাপ এলেও আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। উচ্ছিষ্টের মতো রোহানকে ঝাড়া মারলো স্বার্থ। ছেলেটা দুর্বলের মতো খসে পড়লো মেঝেতে। এই সবটা ঠায় দাঁড়িয়ে দেখে গেল তুষি। ঘাড়ে তার দরদর করে ঘাম, ফর্সা মুখ ফ্যাকাশে। মার্বেল চোখে একবার স্বার্থকে দেখবো, একবার রুহানকে। মনে মনে ভাবলো, কি পুলিশ মাইরি, এমপির সন জেনেও মারলো। এ তো তাহলে আমার মতো পকেট মারকে আঙ্গুলে পিষে ফেলবে। ও দাদি, এবার আমার কি হবে? এর মাঝেই রোস্তম ঢুকলেন। পেছনে 3জন সাঙ্গপাঙ্গ, সাথে কমিশনারও আছে। তাদের দেখে শরীফ তথস্থ হয়ে দাঁড়ালো। নিষ্পাপ নিষ্পাপ ভান টানলো মুখে। রোস্তম এসে ছেলের দিকে চাইলেন। জ্বরের তোড়ে আগেই নাক পেটে রক্ত পড়ছিল, এখন নেতিয়ে গেছে পুরো। বাবাকে দেখেই নড়ে উঠল সে, কণ্ঠে উৎকণ্ঠা, ড্যাড।
তুমি এসেছো, দেখো কি অবস্থা করেছে আমার। আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। ছেলের দশায় রোস্তমের বক্ষতালু অব্দি জ্বলে উঠল। ক্ষুব্ধ হয়ে বলল, দেখেন এই পুলিশ আবার আমার পোলার গায়ে হাত উঠাইছে। কমিশনারের জবাবদিহি। আমি দেখছি, তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। তারপর স্বার্থর দিকে ফিরলেন তিনি। নরম স্বরটা পাল্টে গেল নিমেষে। রেগে রেগে বললেন, মিস্টার স্বার্থ, কি করতে চাইছেন আপনি? কতবার ফোন করেছি, ফোন বন্ধ করে রেখেছেন কেন? আর আপনি জানেন আপনি কাকে তুলে এনেছেন? স্বার্থ নিষ্পহব। ডিউটির খাতিরে সালাম ঠুকলেও জবাব দিল ফটাফট, জি, রুহান আহমদ নামেক একজন রেপিস্টকে, যে মহিলা হোস্টেলের রাস্তা থেকে একটা 22 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। মেয়ে নিজে এসেছে, কমপ্লেন করলো, স্যার। আমি তো আমার ডিউটি করেছি, তাই না? কথা সেটা নয়। কথা হলো রোস্তমের একমাত্র ছেলে, এই এলাকার এমপি রোস্তম, আমার চাচাতো ভাই। আপনার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল না? এভাবে হুট করে গিয়ে ওকে তুলে এনেছেন। স্বার্থ যেন আকাশ থেকে পড়লো, চোখে মুখে মেকি বিস্ময় নিয়ে বলল, ঠিক বুঝলাম না স্যার। আপনার আত্মীয় বলে আলোচনা করে তারপর অ্যারেস্ট করতে হবে? কিন্তু স্যার, শপথ বাক্য পাঠের সময় তো এমন কিছু লেখা দেখিনি ওখানে। মুখের উপর মোক্ষম জবাবে কমিশনারের জিভ রুদ্ধ হলো। কিছু থতমত খেলেন। একবার চারপাশে সবার দিকে চোখ বুলিয়ে বলেন, দেখুন অফিসার, নিজেদের মধ্যে অহেতুক ঝামেলা করে লাভ নেই। রুহানকে ছেড়ে দিন। কেন? এফআইআর লেখা শেষ, সাক্ষী প্রমাণ সব যখন তৈরি, তাহলে ছেড়ে দেব কেন? ভদ্রলোক এবার তুমিতে নেমে এলেন, গলার জোর কমিয়ে বললেন, বোঝার চেষ্টা করো স্বার্থ, শুধু শুধু কেন ঝামেলা করছো? তার উপর ওর কাছে এগিয়ে গেলেন আর একটু, কণ্ঠ চেপে বললেন, রোস্তমের সাথে কিন্তু মন্ত্রী রূপকের সম্পর্ক ভালো। তোমার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। কি দরকার এসবে? এর থেকে এফআইআর ছিঁড়ে ফেলো, সাক্ষীকে ওরা সামলে নেবে। তুমি ওকে ছেড়ে দাও, কোথাকার কোন মেয়ের জন্য অন্যের শত্রু হবে কেন? স্বার্থ থম মেরে গেল, যেন মাথায় ধরছে কথাটা। তাকে নিম্নাষ্ট দাঁতে পিষতে দেখে বিজয়ী হাসলেন কমিশনার। এক পল মুখ চাওয়াচাওয়ি করলেন রুস্তমের সাথে। ভদ্রলোকের অষ্টপুটে বাঁকা হাসি নেমেছে। মোল্লার ছুটাছুটি যে মসজিদ অবধি, সে কি আর জানেন না? একবার ছেলেটা ছাড়া পাক এখান থেকে, মিডিয়া তিনি ঠিক সামলে দিবেন। পাবলিককে দেওয়ার জন্য ভাজুং ভুজুং তার রগের সাথে মিশে। কিন্তু সত্যি হলো, এই পুলিশকে তিনি ছাড়বেন না। কত বড় কলিজা তার ছেলের গায়ে হাত! ভদ্রলোকের ধ্যান ভাঙলো স্বার্থের আওয়াজে। আপনার কথা আমি বুঝেছি স্যার, কিন্তু মিডিয়া। প্রতিমধ্যে কথা টেনে নিলেন কমিশনার। আহা, মিডিয়াকে নিয়ে তোমার ভাবতে হবে না, ওসব রোস্তম বুঝে নিবে। তাছাড়া আমরা যা জানাবো ওরা তো তাই জানবে। সাক্ষী তো মেয়ে, একটু ভয় টয় দেখালেই মদ ঘোরাবে। এখন তোমাকে যা বললাম তাই করো। স্বার্থের কণ্ঠে আক্ষেপ, বলল, সরি স্যার, আপনি আরেকটু আগে এলে হতো, আমি ছেড়ে দিতাম, কিন্তু এখন সম্ভব নয়। সবাই তাজ্জব হলো। রুস্তমের কণ্ঠে উদ্বেগ। সম্ভব নয় কেন? কারণ ভিকটিম মামাকে যা যা প্রমাণ দিয়ে গেছিল সব আমি মিডিয়ায় জমা করে দিয়েছি। স্বপ্ন টেলিভিশন সহ সমস্ত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপের নাম্বারে চলে গেছে ওসব। রোস্তমের মাথায় বাজ পড়ল। স্তম্ভিত শরীফ নিজেও। চোখ গোল চোখে স্বার্থকে দেখলো সে। অস্পষ্ট আওড়ালো, স্যার, এসব কখন করলেন? কমিশনার হতবাক হয়ে বললেন, এসব কি বলছো? তুমি সব মিডিয়ায় দিয়ে দিয়েছো মানে? হ্যাঁ, এই একটু আগেই করলাম। শরীফ বলল, ওকে জিপে তোলা নিয়ে খুব হইচই বেঁধেছে, মিডিয়া ভিডিও ক্লিপ পেলে হয়তো আরেকটু হবে, তাই আর কি। কিন্তু শরীফ, তুমি আমাকে বলনি কেন যে ও এমপি রোস্তম আহমেদের ছেলে? প্রশ্নের তীর হঠাৎ তেড়ে আসায় শরীফ থতমত খেল। ভেবা চাকার প্রকাণ্ড ছাপ বসলো মুখে। ও তো বারবার বলেছিল ছাড় শোনেননি, তাহলে এখন মিথ্যে বলছেন কেন? শরীফ চটজলদি কিছু বলতে পারলো না। না মানে স্যার, আমিতে এসে লটকে রইল আওয়াজ। রুহান শিকের ওপাশ থেকে সজাগ চোখে চেয়ে। স্বার্থের কণ্ঠ ধীরজ। ও ভালো করে শুনতে পারছে না, তার উপর চরের তোপে কানের কাছে ভো ভো করছে কিছু একটা। মদ আর মার মিশিয়ে সব ঝাপসা তার। স্বার্থ ভীষণ বিনয় নিয়ে বলল, সরি স্যার, আমি জানতাম না এই রেপিস্ট ছেলেটা আপনার। ক্রিমিনাল তো ভাবলাম, দেশের মানুষের এমনিতেই পুলিশের উপর ভরসা নেই, তাই দেখুক এরকম অপরাধ করলে তার কি শাস্তি হয়। তবে আমার মনে হয় এতক্ষণে ভিডিও ক্লিপগুলো সব দিকে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আপনার ছেলেকে ছাড়লে ওরই বিপদ। জনগণ খেপে গেলে কি হয় জানেন তো, তাই না? গণধুলায় মারার থেকে জেলে থাকা ভালো নয় কি? রোস্তম দাঁত পিষে রইলেন, ক্ষুব্ধ চোখে স্বার্থকে বন্ধি। ছেলেটার গলার স্বরে প্রচুর বিনয়, কিন্তু চোখের ভাষা ভিন্ন। এসব ভাষা রোস্তম বোঝেন। এ তো ভদ্রতা বা আপোষের ভাষা নয়। কি চাইছে এই ছেলে? স্বপ্ন টেলিভিশন তো সবসময় রোস্তমের পিছনে পড়ে থাকে।
ওদের কাজই তাদের কাজের ফাঁক ফোকর বের করে আনা। স্বার্থ তবে জেনে বুঝে এই খেলা খেললো। বাহ, এতটুকু বয়সে পহেলিকার সাথে লড়াই। রোস্তমের বুঝতে ভুল নেই, স্বার্থ মিথ্যে বলছে, ইচ্ছে করে ভিডিও ক্লিপ মিডিয়ায় ছড়িয়েছে নিশ্চয়ই। কিন্তু এখন কি করবেন তিনি? এই খবর পুরো দেশ ছাড়াবে, তুলকালাম শুরু হবে তারপর। জনগণ আওয়াজ তুললে স্বরাষ্ট্রমন্ত্রী কেন, কেউ কিছু করতে পারবে না। ওনার চেয়ারটাও নড়বড়ে হবে তখন। তিনি কমিশনারের দিকে চাইলেন। ভদ্রলোক নিজেও চিন্তায়। স্বার্থ এমন একটা চাল চালবে কেউ ভাবেনি। এখন তো হম্বিতম্বি করেও লাভ হবে না। নিরাশ মুখবয়ে দুদিকে মাথা নাড়লেন তিনি। বোঝা আপাতত উপায় নেই। রুস্তম চটে গেলেন। ক্ষোভ বত্রালো স্বার্থের প্রতি। পরিবেশ পরিস্থিতিতে হেরে গেল মেজাজের কাছে। সবার সামনে আঙ্গুল তুলে বলল, কামটা ভালো করলা না অফিসার, এর মাসুল তোমার এই কড়াই গন্ডায় বুঝামো। স্বার্থ হাসলো, ঠান্ডা হাসি। শরীফের মনে হলো এতটা শীতলতা হয়তো হিমালয়েও নেই। স্বার্থ ঘাড় নেড়ে বলল, আগে ছেলের পাপের মাসুল গুনুন। আমারটা গোনার সময় আপনাকে নিশ্চয়ই ডাকা হবে। অ্যানিওয়ে, সব কথা শেষ, ইউ মে গো নাও। হাত লম্বা করে সদর দরজা দেখালো সে। রোস্তম ফুসফুস করতে করতে বেরিয়ে গেলেন। উদ্বেগী পায়ে পিছু নিলেন কমিশনার। বাবার প্রস্থান দেখে রোহানের আশার আলোটা দপ করে নিভে গেল। শিখের বাইরে হাত দিয়ে আহাজারি করে চেঁচালো, ড্যাড ড্যাড, আমাকে নিয়ে যাও। কোথায় যাচ্ছ? এই পুলিশটা আমাকে মেরে ফেলবে তো। স্বার্থ দুই গাল ফুলিয়ে শ্বাস ফেললো স্বস্তি চেহারায়। শরীফের দিকে চোখ পড়তেই দেখলো সে হা করেছে। শুধু শরীফ একা। থানার প্রত্যেকটা মানুষের তাজ্জব দৃষ্টি তার উপর আটকে। ছেলেটার অস্বস্তি হলো। জিভ দিয়ে ঠোঁট চুবিয়ে বলল, এভাবে দেখার কি আছে, গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। এক কথায় নড়ে চড়ে উঠলো সবাই। হতবুদ্ধি ভাব কাটাতে মাথা নেড়ে ফিরে গেল কাজে। শুধু শরীফ নড়েনি। ওর সবকিছু বিশ্বাস অবিশ্বাসে ঝুলে আছে এখনো। স্বার্থের এইটুকু মাথায় এত বুদ্ধি! এজন্যই সবকিছু ভিডিও করে রাখতে বলেছিল, যাতে ঝড় আসার আগেই শেষ খুঁটিটা মাটিতে পুঁতে ফেলতে পারে। এখন তো এই খবর প্রত্যেকটা চ্যানেলের শিরোনাম হবে। না, রুহান আহমেদের জামিন হওয়ার কোনো সুযোগ নেই। আচমকা স্বার্থ পিছে ফিরে চাইলো। দূরদর্শী চোখ দুটো তড়াক করে এসে বত্তালো তুষির পানে। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা মেয়েটার কলিজা লাফিয়ে উঠলো অমনি। হেলে থাকা শরীরটা তড়িৎ সোজা করে দাঁড়ালো। স্বার্থ নির্দেশ দেয়, একে বের করো। কনস্টেবল ছুটে এলেন। তারা খুললেন ঝটপট করে। তুষির এখন বুক ধড়ফড় করছে। চোয়াল ঝুলে গেছে কয়েক হাত। ওকেও কি মারবে নাকি? যদিও টুকটাক মারপিট জানে, কিন্তু এমন দামড়া পুলিশের সাথে পারবে? শরীরের তো মাংসের দোকান। বাহু দুটো কি ফোলা ফোলা। ও বাবা, না না, এমপির ছেলেকে যে চড় মেরেছে অমন একটা ওকে মারলে তুষির চ্যাপ্টার এখানেই শেষ। মেয়েটা নীরবে মাথা নাড়লো কয়েকবার। মনে মনে বলল, নো তুষি নো, এর সাথে কোনো চোটপাট করা যাবে না। জেন্ডার হয়ে থাক। ও ভয়ে ভয়ে বাইরে এসে দাঁড়ালো। চোখটা ঠিক এসে বিদ্ধ স্বার্থের ইউনিফর্মে। বুকের একপাশে ছোট নেম প্লেটে লেখা স্বার্থ। তুষি নামটা মনে মনে পড়লো ভেঙে ভেঙে। ইয়াস তানায় আকার শয়ে ইকার স্বার্থ। সে পুরুষ ওর পা থেকে মাথা অবধি দেখলো ততক্ষণে। এক ভুরু উঁচিয়ে বলল, কি সমস্যা? থানার মধ্যে চেঁচাচ্ছিলে কেন? তুষি কি বলবে? হৃৎপিণ্ডের লাফঝাপে ও তো কিছুই শুনতে পাচ্ছে না। শিষ্টতার প্রয়াসে মাথা নোয়ালো শুধু। জলগম্ভীর প্রশ্নটা ছুটে এলো তখনই, কি নাম? ও ঢোক গিলে বলল, তুষি। পুরো নাম? মেহেরিন রহমান তুষি। বয়স? মনে হয় 19, না না 20, না 21, হতেও পারে। স্বার্থ আশ্চর্য চোখে বলল, নিজের বয়স জানো না আর রাস্তায় পকেট কাটতে বেরিয়েছো? তুষি মিয়ে বলল, ইয়ে মানে। স্বার্থ নাক চোখ কোঁচকায়। মুখাবয়ে স্পষ্ট বিরক্তি। দুনিয়ায় এত কাজ থাকতে লোকের পকেট মারো কেন? কনস্টেবলকে যা রাগ দেখিয়েছিলে সেটা এবার আর দেখালো না মেয়েটাকে। ওই সাহস ওর নেই। নিভু স্বরে বলল, আর হবে না স্যার, দিস টাইম ফর গিভ মাই। মনে থাকবে? পুরো কণ্ঠের জবাবে জোরে জোরে মাথা নাড়ল টুসি। শরীফ একটা সাইন নিয়ে ছেড়ে দাও, সই করতে পারবে? শেষ প্রশ্নটা টুসিকে করেছে স্বার্থ। মেয়েটার খুব গায়ে লাগলো এতে। পড়াশোনা নিয়ে কোনো খোঁচা সে নিতেই পারে না। থমথমে গলায় বলল, ইয়েস স্যার, আই ডুইং স্টাডি। হ্যাঁ, সেটা তো তোমার ইংরেজির দেখলেই বোঝা যায়। তুষি ঠোঁট হা করে ফেললো। মুখের উপর অপমান, তাও আবার ওর ইংরেজি নিয়ে। নিহাত থানা বলে কিছু বলছে না। সই নাও ওর। শরীফ মাথা নেড়ে কাগজপত্র আনলো। তুষি ওপরের কিছু পড়লো না। কতটা কি বানান করতে পারবে তার পরের কথা। আসল হচ্ছে পরে পড়ে হবেটাই বাকি। ওর তো আর জমি জমা নেই যে বাগিয়ে দিবে। সই করলো চুপচাপ। সোজা হতেই তর্জন দিল স্বার্থ, এবারের মতো ছেড়ে।
যদি ফের এসব করেছে তখন কিন্তু সোজা কোর্টে চালান করে দেব। তুষি বাধ্য নিয়ে এক কথায় ঘাড় কাত করলো। থ্যাংকু স্যার, আমি যাই। স্বার্থ মুখে বলল না, তপ্ত চোখের ইশারায় যেতে বুঝালো। এতক্ষণে হাঁপ ছাড়লো মেয়েটা, চপল পায়ে চলে এলো বাইরে। যাবার আগে সাইনবোর্ডে ঘুরে দেখলো আরেকবার, ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কাটলো অমনি। শার্টের কলার ঝাঁকিয়ে বিড়বিড় করলো, শালার পুলিশ আমাকে কোর্টে চালান করার ভয় দেখায়। ও জানে আমি কে। নেহাত দাদি একা থাকতে পারে না দেখে একটু মিনমিন করলাম, না হলে ঠিক বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। তুষি খাওয়া ছাড়বে কিন্তু চুরি ছাড়বে না। তুষির বাড়ি ফিরতে সময় লাগলো, মেট্রোতে জায়গা পায়নি, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ধৈর্য তুষির নেই। রিক্সাতে বিরাট জ্যাম, পুরো বস্তি তখন ঘুটঘুটে চুপচাপ। এখানে আবার 11টা বাজতেই সবাই দৌড়ের খিল টেনে দেয়। তুষি চটি খুলে হাতে নিয়েছে, গলির মুখে বসা কুকুরগুলো ওকে দেখে ঘেউ ঘেউ করে উঠলো। পরপর মুখটা চেনা বুঝতেই শান্ত হয়ে শুয়ে পড়লো জায়গায়। তুষির এসবে চিন্তা নেই, ও কুকুর টুকুরে ভয় পায় না। আপাতত ভয়টা ওর দাদিকে নিয়ে। দাদির কানে কি খবর চলে গেছে না যায়নি, এত রাত অব্দি জেগে আছে না ঘুম। উফ, কি ঝামেলার ব্যাপার স্যাপার। তুষি খুব আস্তে আস্তে টিনের দরজা ঠেললো হাত দিয়ে, পাশে শব্দ না হয়। এ বাড়িতে দরজা খোলা থাকলেও যা, বন্ধ থাকলেও তাই, চোরের ভয় নেই। কে নেবে চোর? ঘটি বাটি ছাড়া তো কিছুই পাবে না। ঘরের ভিতরে টেবিলটা দরজার সোজাসুজি বসানো, ওতে এক টুকরো ডিমবাতির মতো হারিকেন জ্বলছে। আস্তে ধীরে দম ফুরিয়ে আসছে বোধ হয়। তুষি জিভ কাটলো। এহে, দাদি তো বিকেলে কিরোসিন আনতে বলেছিল, পকেট মারার লোভে সব ভুলে গিয়েছে। ভালো করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো পুরো ঘরে, খাটে মশারি টাঙানো, তার মানে দাদি ঘুম, যাক ভালোই হয়েছে। তুষি দৌড় চাপালো খুব আস্তে, খিলটা তুলে ফিরতেই চমকালো অমনি। মুখের সামনে থান পড়া বৃদ্ধা এসে দাঁড়িয়েছেন। হঠাৎ দেখায় ভরকালো তরুণী, হকচকিয়ে পেছালো এক পা, বুকে থুতু ছিটিয়ে বলল, হোয়াট ইজ দিস দাদি? এভাবে কেউ সামনে অ্যাস্ট্যান্ড করে? ভয়ে এক্ষুনি ড্রাই করে গেলে কি হতো? হাসনা বানুর চোখ মুখ শক্ত, কথার উত্তর দিলেন না। পাল্টা প্রশ্ন করলেন, তুই এত রাত পর্যন্ত কই ছিলি? তুষি জিভ ভিজে, ঠোঁটে ভেজায়। দাদিকেও ভয় পায় না, কিন্তু মান্যি করে। সেটা হলো ভালোবাসার মান্যি। এই মানুষটা ছাড়া তো ওর আর সাতকুলে কেউ নেই। দাদির চেহারার দশায় যা বুঝার বুঝে ফেললো মেয়েটা। নির্ঘাত বাবলু টিনটিন দায়িত্ব নিয়ে উপকার করে গেছে। ওদের সামনে থেকেই তো ওই বদ পুলিশ ওকে খপ করে ধরেছে। মেয়ে পুলিশটা টানতে টানতে তুলেছে জিপে। ছি, ইজ্জত বলতে তুষির কিছু রইলো না। কালো বস্তিতে মুখ দেখাবে কেমন করে? তুষি দাঁত দিয়ে নখ কাটছিল। হাসনা বানু স্বর উচালেন, কথা কস না কেন? পুলিশে ধরছিল তোরে? এত রাত পর্যন্ত থানায় ছিলি? ও সময় নিয়ে বলল, হু। অমনি ঠাস করে এক চড় মারলেন বৃদ্ধা, ঠিক তুষির গাল বরাবর লাগলো গিয়ে। চোটে বললেন, কতবার কইছি এসব কাম স্যার, চুরি চামারির দরকার নাই। আমি যে বাসা তো কাম করি, ওই বাসায় যাই। অন্তত খাইয়া পইরা বাচ্চা থাকবো দুজনে। না, শুনবো না আমার কথা। আজ যদি হাজত দিয়া ছাড়া না পাইতে কি হইতো তাইলে? চটটা হাসনা জোরেই মেরেছেন, কিন্তু তুষিকে দেখে মনে হলো ওর গায়েই লাগেনি। হাত দিয়ে গাল ঘষলেও ব্যথা পাওয়ার দুঃখ নেই চোখে। ভীষণ স্বাভাবিক বলল, আরে দাদি, ওরা তো আমাকে এমনি এমনি ক্যাচ করে নিয়ে যায়নি। নিয়ে গেছে বস্তির কুশলাদি জানতে। দে গিভিং মি রেসপেক্ট। চেয়ারে বসিয়ে টি ইটিং করিয়েছে। কি যে খাতির! বারবার বলেছে, ম্যাডাম, ইট, ম্যাডাম, হোয়াট ইউ ওয়ান্ট? ইওর ইওর কি আর চাই কিছু? কষে এক ধমক দিলেন হাসনা, চুপ কর, চাপাবাজি অন্য কোনো হানি করবি। পুলিশ তোরে নিয়ে ম্যাডাম ডাকছে, এই গল্প আমারে কইলি ভালো, অন্য কাউরে কইস না। পাগল বুঝজাডা গারদে হান্দায় দিয়ে আইব। গারদ শুনে তুষির হাজতের কথা মনে পড়ে গেল। চোখে ভাসলো স্বার্থের কটমটে মুখ, সাথে রুহানকে ঠাটিয়ে থাপ্পড় মারার দৃশ্য। কেমন ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেলো ছেলেটা। হাতে কত জোর হলে মানুষ অমন থাপ্পড় মারতে পারে? তুষির শরীর ঝাঁকি, যেন এক্ষুনি শটান বিদ্যুতে হাত দিয়েছে। সচেতন চিত্তে ভাবলো, নো নো তুষি, টুমোরো থেকে তোকে আরো ওয়ার থাকতে হবে। আবার ওই বদ পুলিশের আইতে পড়ে গেলে ফিনিশ। আপাতত ওসব পুলিশ টুলিশের পকেট কাটা যাবে না। হাসনাবারও বিরক্ত চোখে চেয়ে তুষি একই, মারলে বকলে ওর কিচ্ছু এসে যায় না। অথচ মেয়ে মানুষ হয় কাদার মতো নরম, কান্দে দুঃখ পায় খিলখিল করে হাসে। আর এটার মাঝে ওসবের কিচ্ছু নেই। কাঁদেও না কখনো। চুলগুলোতে হাসনা জোর করে তেল দিয়ে দেন, বেঁধেও দেন রোজ সকালে। তুষি তো জামা কাপড় পরেই খালাস, নিজের দিকে কখনো তাকায় ভালো করে? পুরোদিন ঠোঁটে একটু লিপস্টিক পরেনি, ক্রিম লাগায় ঠিকঠাক না, তাও না। মেয়েটা বড্ড ডান পিটে, যেন ভুল করে ছেলের জায়গায় মেয়ে জন্মেছে। হাসনা বানু ভাবেন, খুব ভাবেন এই মেয়েটাকে নিয়ে।
দেখতে সুন্দর, যত্ন নিলে রূপখানা চাঁদের মতো দেখাতো, কিন্তু তাতে আর হয় না। আচ্ছা, তুষিকে তিনি শ্বশুর বাড়ি পাঠাবেন কি করে? একটা ভালো বর জুটবে ওর? কে বিয়ে করবে ওকে? ততক্ষণে সামনে থেকে সরে গেছে তুষি, কাঠের আলনার যেখানে ওর জামা কাপড় রাখে সেখানের উপর একটা প্লাস্টিকের হুক টাঙানো। তুষির শার্ট ওটাতেই থাকে, ও পরনেরটা খুলে চেয়ারে রাখলো। নিচে এখন ঢোলা টি শার্ট আর জিন্স। ফর্সা মুখটা দেখে হাসনাবানুর মায়া হলো। আর কিছু বললেন না এ নিয়ে, চুপচাপ গিয়ে খিচুড়ি বেড়ে আনলেন। তুষি হাত মুখ ধুয়ে এসেছে, পুরনো পাতলা গামছা দিয়ে চোখ মুখের জল মুছলো। ভেবেছিল কাল বেলা অবধি ঘুমাবে, কিন্তু তা আর হবে না। ধরা পড়ায় সব শেষ, আবার সকাল সকাল নামতে হবে কাজে। ও পাটি বিছিয়ে বসলো মেঝেতে, হাসনা থালা এনে সামনে রাখলেন। পাশে স্টিলের গ্লাস ভর্তি জল, খিচুড়ি আর মুরগির মাংস। তুষি অবিলম্বে হাত ডোবায় তাতে। সেই গন্ধে থেকে সন্ধে থেকে পেটে কিছু পড়েনি। এত খিদে পেয়েছে এখন, ও খেলো গপাগপ। আর পাঁচটা মেয়ের মতো অতপত করে খায় না তুষি, চিকন হাতে বড় বড় করে ভাতের লোকমা তুলে। খুব অগোছালো তাড়াহুড়ো ভাব, যেন এক্ষুনি কেটে আসা টিকিটের ট্রেন ছুটে যাবে। পুরোটা সময় হাসনাবানু ওকে মন দিয়ে দেখলেন, দৃষ্টি নরম কাতরের মতো। আচমকা মানসপটে ভিন্ন কিছু ভেসে উঠল তার। একটা রাত একটা জঙ্গল, যার মধ্যে দিয়ে পানপনে ছুটছেন এক রমণী, পরনে ময়লা শাড়ি, আলুথালু দশা, কোলে তোয়ালে পেঁচানো এক নবজাতক। বাচ্চাটা ঘুমাচ্ছে হয়তো। নিস্তব্ধ শুনশান রাতে রমণীর ঘনশ্বাস যেন অদূর হতে ভেসে আসা সাপের ফুসফুস শব্দ, এত ভয়ানক, এত ভারী। ও দাদি, আরে ও দাদি! হাসনা চমকে উঠলেন, শীর্ণ দেহ নড়লো একটু। চোখটা মারবে, বুকে ঘন ঘন শ্বাস দেখে কপাল কুঁচকায় তুষি, কণ্ঠে বিভ্রম। কি হলো? চমকে উঠলে কেন? একচোট ঢোক গিললেন তিনি, কোঁচকানো চামড়ার খাঁজে অল্প ঘাম জমেছে। হাসনা চোখ বুজে সামলালেন নিজেকে, ওসব ভেবে খেই হারালে চলবে না। মুখটা সাবলীল রাখার চেষ্টা করলেন খুব। তুষি উদ্বেগ নিয়ে বলল, ও মা, হোয়াট হিপেন? হোয়াট ইউ থিঙ্ক দাদি? পৌরটা চর্ষক শব্দ করে বললেন, আবার শুরু? আমি লেহাপড়া জানি তুষি, তোর ইংরেজি তো দূর। ভুল কোষ না ঠিক কোষ সেইটা বুঝুম না। বাংলায় কইতে পারলে ক, নইলে খা চুপচাপ। আচ্ছা আচ্ছা, কি ভাবছিলে? কিছু না, খা জলদি, ঘুম পাইছে আমার। আহা, তুমি গিয়ে স্লিপ করো না, আমার দেরি হবে তো। হাসনাবানু উঠলেন না, বসে রইল নমন। প্রশ্ন ছুড়লেন হঠাৎ, তুষি, তোর খারাপ লাগে না রে? ও চোখ তুলে চাইলো, কণ্ঠে বিস্ময়। খারাপ কেন? আমি তো তোরে ভালো কিছু দিতে পারি না। পড়তে চাইছিলি, তাও হয় নাই। কি করছি তোর লাইগা? উল্টা তোর আমারে টানন লাগে। আমার কামে তো আর তেমন কিছু হয় নাই, এই ঘরের ভাড়া দিয়াই অর্ধেক শেষ। হাসনা বানুর চোখে মুখে বেদনা, অথচ ব্যথাতুর কণ্ঠের বিপরীতে তুলসী হা হা করে, হাতে ছন্দ নেই, আরাম নেই, রাগ ঢাকিন হাসি বলা যায়। বলল ভুরু উঁচিয়ে, সাবানার সিনেমা দেখে এসেছো, এত ইমোশনাল কথা কেন? এসব ভেবে রাতের ঘুম হারাম করো না দাদি, যাও ঘুমাও গিয়ে। আমাকে নিয়ে ভেবো না, আমার জীবন বিন্দাস যাচ্ছে। অল গুড, ভেরি গুড। আই গুড, ইউ গুড, এভরিথিং ইজ গুড গুড। হাসনার কপালে ভাঁজ দেখে বলল, ওহ, তুমি আবার ইংলিশ বুঝবে না। এটার মানে হলো আমি সবকিছুতে ভালো আছি। যাও এখন, তাড়াতাড়ি যাও। ফোঁস করে শ্বাস ঝেড়ে উঠে গেল বৃদ্ধা। তুষি খেতে খেতে, ওর একটা স্মার্টফোন আছে, ওটাও চুরির মাল। ডিসপ্লের চারদিকের কাঁচ ফাটা, স্পিকারের কোথাও প্রায় কেটে কেটে আসে। তুষি ইউটিউব ছাড়ে, ভয়েস রেকর্ডারে হুকুম দেয় দেবের ডিস্কো গান। স্ক্রিনে কয়েকটা গান ভেসে উঠলো অমনি। লে পাগলু ডান্সটায় ক্লিক করলো তুষি, গান চলছে, ও সাথে ওর জিভ। হঠাৎ কিছু একটা হলো, কিরকম যেন পাল্টালো সময়। রাতের অন্ধকারের মতো নিস্তেজ হলো মেয়েটার শুভ্র রাঙা মুখ। তুষি ওদের আশকারা দেয় না, একপাশে ঠেলে ফের খাবার তোলে গালে, কিন্তু না, কোনো এক সূক্ষ্ম পীড়ার তোরে ওটুকু গলা মারতে ব্যর্থ। কেন, কি জন্য, কিসের এই ব্যথা তুষির? কে জানে। মোটামুটি পুরনো একটা দোতলা বাড়ি, পাকা চুন সুরকির গাঁথ নুতে তৈরি দালান, মেটের রঙে মোড়ানো, সাফেদ ছাদের কার্নিশ তৈরি রাজকীয় নকশায়। খিলান আকৃতির মূল ফটকদার ঠিক লোহার মতো ভারী, পাশের নেমপ্লেট সৈয়দ। সেখানে দুই ভাই, সৈয়দ সৈকত আলী আর সৈয়দ সাইফুল ইসলামের পুরো পরিবার এক ছত্রে বাস। সৈকত আলীর মেজ ছেলে স্বার্থ, পুরো নাম সৈয়দ স্বার্থ আবরার। স্বার্থের বাড়ি ফিরতে রাত হয়, দৈনন্দিন একই রুটিন, একই জীবন। এতে নতুন আহামরি কিচ্ছু নেই। মতিঝিলের রাস্তায় যা জ্যাম, যতই আগে বের হোক, ফিরতে ফিরতে সেই 12টা ছাড়বেই। কিন্তু এই অবধি
জেগে থাকেন মা, মিসেস তনিমা বেগম। ছেলেকে নিজ হাতে খাবার বেড়ে দেন, পাশে বসে থাকেন। তারপর সব গুছিয়ে শুতে যান তিনি। স্বার্থ মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে রাগ দেখায়, মাঝে মাঝে মাকে পাশে বসিয়ে খায় চুপচাপ। এর কোনোটা আজকেও হবে। 4 টন ক্লান্তি আর একচোট ভারী মাথা ব্যথা নিয়ে দরজা খুলে দাও ঢুকলো স্বার্থ। বসার ঘর তখন আলোয় মাখা, সূর্যের মতো চঞ্চল। ওই একটু থমকালো তাতে, ভেবেছিল প্রত্যেক দিনের মতো গোটা বাড়ি অন্ধকার আর সবাই ঘুমে কাদা হয়ে থাকবে, কিন্তু না। মুখোমুখি সোফা সেট ভর্তি করে বসে আছে তা। স্বার্থ ঢুকতেই যাদের সতর্ক চাউনি বোদ্রালো এদিকে, মা থেকে শুরু করে ঘরের সব থেকে ছোট মিত্র অব্দি সজাগ। একপাশের চেয়ারটায় বৃদ্ধা জয়নবও বসে, স্বার্থের কপালে ভাঁজ পড়ল। ধীর পায়ের গতি বাড়িয়ে এগুলো সামনে। কিছু বলতে হা করবে, ছোটরা চেঁচালো আচমকা, কংগ্রাচুলেশনস। স্বার্থের গোটানো ভুরু গেল না, দৃষ্টি প্রশ্ন মেখে একপল মাকে দেখলো সে। সকালে শিশিরের মতো হাসছেন তনিমা, শুধালো, কি হয়েছে? সাইফুল ইসলাম উঠে এলেন, ঠোঁটের কোণে জোয়ার নিয়ে জাপটে ধরলেন ওকে। বুকে বুক মিলিয়ে বলেন, কংগ্রাচুলেশন আমার বাপ। তুই তো আমাদের বংশের নাম পুরো ইতিহাসে তুলে দিবি। স্বার্থ বোঝেনি, ওর চোখে প্রশ্ন। ইউষা লাফিয়ে চড়িয়ে বলল, ভাইয়া, তোমাকে নিয়ে তো পুরো টিভি চ্যানেলে হইচই পড়ে গেছে, সেই সন্ধে থেকে সব চ্যানেল তোমার খবর। স্বার্থর চেহারায় টান বসলো, কৌতূহল মিটে যাওয়ার প্রলেপ হিসেবে একটা ছোট্ট শ্বাস ফেললো শুধু, নিষ্প্রভ আওড়ালো, ও এই সামান্য কারণে সবাই এত রাত অব্দি জেগেছিলে? সাইফুলের স্ত্রী রেহনুমা, তিনি বললেন, এটা তোর কাছে সামান্য স্বার্থ? তুই জানিস তোকে এভাবে দেখে আমাদের কত আনন্দ হচ্ছে? দাদুন বললেন, মেজো ভাই, আমার কাছে এসে বসো তো একটু। যে মার মারলে ছেলেটাকে হাত টাত ব্যথা করলে টিপে দিই। স্বার্থ হাসলো, গিয়ে বসলো দাদুর পাশে। জয়নব ওর হাত জয়নব হাতটা ওর চুলে রাখলেন, পরম মমতায় বোলালেন কয়েকবার। স্বার্থের গায়ের রং হলদে, মাথা ভর্তি ঘন চুল, তবে ডিউটির তাগিদে ছোট করে কাটে। কুচকুচে চোখ দুটো খুরের মতো ধারালো। সব থেকে আকর্ষণীয় তার লম্বা উঁচু নাক। তুলনায় অবর্ণনীয় মানুষটার পানে একযোগে চেয়ে রইল আইরিন। ও স্বার্থের পুকুর বিয়ে বেড়াতে এসেছে কিছুদিন হলো, কিন্তু এর মাঝের এক অমল সত্যি আইরিনের নিবিষ্ট মনের আবিষ্ট ধ্যানের পুরোটা জুড়ে স্বার্থ, যাকে ও মন থেকে চায়, সব সময় সর্বক্ষণে। কিন্তু কোথাও যেন আইফেনের মতো একটা লম্বা বাধা। আইরিন চাইলেও মুখ খুলতে পারে না। এই যে ওর সামনে স্বার্থের জন্য মেয়ে দেখা হলো, হা হুতাশে ভেতর ভেতর বুক চাপড়ালো মেয়েটা। সেসব কি কাউকে বোঝাতে পারবে কখনো? মুখোমুখি সোফায় বসেছিল অয়ন, ও মেডিকেলের ছাত্র, পাকাপোক্ত পেডিয়াট্রিশিয়ান হওয়ার পথে। এই তো পোস্ট গ্রাজুয়েশনের মাত্র 1 বছর বাকি। খুব আনন্দ নিয়ে বলল, আমি তো আজ সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসেছিলাম ভাইয়া। তোমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে না, সাংবাদিকরা সবাই প্রশংসায় একাকার। স্বার্থ হাসলো একটু, সৌজন্যতায় টেনে আনা হাসি। ক্লান্ত লাগছে খুব, তার উপর রুহানকে কোর্টে তোলার সমস্ত ব্যবস্থা করে এসেছে, কিন্তু রোস্তম যা ধূর্ত, আবার কমিশনারও সাথে আছেন। শেষ অবধি জয় হবে কি না সে নিয়ে এখনো চিন্তা মেটেনি। তনিমা বললেন, তুই ফ্রেশ হ, আমি ভাত বাড়ছি। রেহনুমা বললেন, আপা, পরে যাও না, আগে ওই আলাপটা সারি। আইরিনের মুখটা বিবর্ণ হয়ে গেল, বুকটায় দুম করে লাগলো কিছু। তনিমা ছেলের দিকে চাইলেন, স্বার্থর মুখভয়ে শান্তি। পাক্ষান্তরে বাকিদের চেহারায় উচ্ছ্বাস ততটাই, তাই মানাও করতে পারলো না। এর মাঝে প্রশ্ন করলো স্বার্থ, আবার কি হয়েছে? ঈর্ষা লাফিয়ে উঠলো, ভাইয়া, আমরা তোমার জন্য একটা দারুণ মেয়ে দেখে এসেছি। এত মিষ্টি মেয়েটা কি যে সুন্দর, তোমার সাথে খুব ভালো মানাবে। ঈর্ষা সাইফুলের বড় মেয়ে, খুব চঞ্চল, বোকা। সিভিল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার, অথচ এখনো কোথায় কি বলতে হয় তাই জানে না। এই যে সবার মাঝে ফটসকে বলে ফেললো তোমার সাথে মানাবে। স্বার্থ বিরক্ত হলেও শব্দ নেই, ওর স্বভাবে ধমকাধমকি বিরল। ছোট ভাই বোনগুলোকে সে ধমকায় না, কখনো উচ্চস্বরে কথাও বলেনি। এমন নয় ও খুব শান্ত মেজাজের, কিন্তু কোনো এক কারণে ভাই বোনদের রাগ দেখাতে ইচ্ছে হয় না তার। তাই এখনো কিছু বলল না, শুধু জিজ্ঞেস করলো, কাল ক্লাস নেই? ইউষার হাসি থমকায়, তার উল্লাসের সাথে ব্যাপারটা মেলেনি। একপল বিভ্রান্ত চোখ বুলায় বাকিদের দিকে, আছে, ঘুমাতে যায়। ইউষা ঠোঁট উল্টালো, বুঝতে পারলো ভাইয়া এই আলাপ ওর সাথে করতে চাইছে না। মাথা নুইয়ে উঠে চলে গেল। চুপচাপ সিঁড়িতে পা রাখতেই কয়েকবার দেখলো অয়নকে। তখন ওই কানে এলো স্বার্থের পরের কথা, তোরাও যা, বড়দের আলোচনায় তোদের কোনো কাজ নেই। আইরিন উঠলো সবার আগে, ওর এমনিতেও এই আলাপের শোনার ইচ্ছে নেই। 2 ভাগ হওয়া বুক নিয়ে প্রিয় পুরুষের বিয়ের কথা শোনা যায় কখনো? মৃত্যুর চোখে ঘুম। মেজো ভাইয়াকে অভিনন্দন জানাতে ও সব জলাঞ্জলি দিয়ে বসেছিল এতক্ষণ,
জানানো হয়ে গেছে, এবার আরামসে ঘুমানো যাবে। গায়ের টি শার্টটা টেনে টুনে হাই তুলে রওনা করলো সে। শুধু বসে রইল অয়ন। আইরিন, ইউষা, মৃত্যু ওদের মতো সেও স্বার্থের ছোট, যদিও হিসেবে ম্যাচুয়েট, কিন্তু বড়দের আলাপে বসে থাকার মতো পক্ষ হয়েছে কি? একটু দ্বিধায় ছেলেটা। এখন কি উঠে চলে যাবে? মুসকুসকে বলেই ফেললো, আমি কি থাকবো ভাইয়া? স্বার্থ হেসে ফেলল, এখনো ছোট ভাবিস নিজেকে? না মানে তুমি বললে আর কি তাই। রেহমানার ঠোঁটে চকচকে হাসি, হিষ্ট চিত্রে বললেন, স্বার্থ শোন না, আমরা তো মেয়েটাকে দেখে এলাম আজ, আমাদের সবার খুব পছন্দ হয়েছে জানিস। তুই একবার কথা বলবি, তোরও ভাল লাগবে। আমি কেন? তোমরা বলেছো তো। জয়নব বললেন, কেন দাদু ভাই, তুমি দেখবে না? সংসার তো তুমি করবে। সাইফুল ইসলাম কি বলবেন? এর মাঝে ওনার কোনো কথা নেই, চুপচাপ বসে রইলেন। তাই তনিমা বললেন, মেয়ের ছবি আছে না অয়ন? দেখা ভাইকে। হ্যাঁ, ইউসা পাঠিয়েছিল আমায়। অয়ন ফোন বের করলো। স্বার্থর লম্বা মুখটায় অস্বস্তি ভিড়েছে। এ ধরনের আলাপ ওর সাথে এর আগে হয়নি। নিশ্চুপ ফোনটা হাতে নিল তাও। স্ক্রিনে একটা সুশ্রী স্নিগ্ধ মুখ, পুরন্ত ঠোঁট, হাসি হাসি খুব, ছোট চোখে কাজল টানা, স্ট্রেট করা লম্বা চুল পিঠ অব্দি ছড়ানো, পরনে শাড়ি, হাতে কিছু একটা কাগজ, বোধহয় ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে তোলা এটা। সবাই স্বার্থর দিকে চেয়ে, দৃষ্টিতে আগ্রহ, কিন্তু ওর চেহারা দেখে কিছু বোঝা গেল না। কয়েক সেকেন্ড দেখে ফোনটা টেবিলের উপর রেখে দিল আবার। তনিমার কণ্ঠে দোটানা, পছন্দ হয়নি? রেহমুনা বললেন, দেখতে ভালো নয়। দিদুন শুধালেন, মনে লাগেনি মেজো ভাই? অয়ন, সাইফুল দুজনে উৎসুক, শুধু প্রশ্ন ছুড়লেন না। স্বার্থ সব জিজ্ঞাসার একটা উত্তর দিলেন, ভীষণ সংক্ষেপে জানালেন, ঠিকঠাক। তনিমা স্বস্তি পেলেন, চোখ বুজে শ্বাস নিলেন একচোট। রেহমুনা জয়নব বলেই ফেললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতদিনে পছন্দ হলো কাউকে। অয়ন আগ বাড়িয়ে জানালো, ওনার নাম তুষি, ইনস্টা আইডি পাঠাবো তোমায়। স্বার্থের ভুরু বেঁকে গেল, তুষি? এই নাম কোথাও শুনেছে হয়তো, কিন্তু সারাদিনের ব্যস্ততায় চট করে মাথায় এলো না। মাকে বলল, আমি ফ্রেশ হই, খাবার খাবো, এসব নিয়ে পরে কথা হবে। ছেলেটা ঘরের পথ ধরলো। সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ সামনে পড়লেন সৈকত। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তিনি। স্বার্থ বাবার পাজোড়া দেখলো, অথচ চোখ তুললো না, থামলো না। সৈকত কিছু বলতে চাইছিলেন, মুখাবয়ে সেই চাপ পরিষ্কার, কিন্তু স্বার্থ পাশ কাটলো এমন ভাবে যেন কেউ নেই, কিচ্ছু নেই এখানে। শওকতের মুখটা শুকিয়ে যায় হতাশার স্পষ্ট প্রলেপ। ছেলেকে সন্ধ্যা থেকে টিভিতে দেখেছেন, নিকটস্থ কত মানুষ প্রশংসা করলো ওর সাহসিকতার। এ ফোন করছে, ও ফোন করছে। ভদ্রলোক খুব ছটফট করছিলেন একটু কথা বলার আশায়, অন্তত একটা অভিনন্দন জানাতেন স্বার্থকে। কিন্তু শওকত দীর্ঘশ্বাস ফেললেন। হঠাৎ চোখ পড়ল নিচে, তনিমা এদিকেই চেয়ে। মুখটা কালো, স্বামীর চোখের নিশানায় সেটুকু বাড়লো বই কমেনি। তবে বললেন না কিছু। মাথা নুইয়ে চুপচাপ খাবার ঘরে গেলেন। তার পেছনে রেহনুমা গিয়েছে সাহায্য করার তাগিদে। সৈকতের বুকের ব্যথা বাড়লো, কিলবিল করলো অকথ্য কিছু। ঈদ, কুরবানি, প্রত্যেকটা জায়গায় যখন বাবা ছেলের মিলন দেখেন, তার এই ব্যথা পাহাড় ছাপিয়ে যায়। অয়ন কাছে আসে, কথা বলে, খায় বাবার সাথে, কিন্তু স্বার্থ আজ ঠিক কবছর ধরে শওকতের সাথে মুখ বন্ধ ওর। হিসাব নেই, কোনো হিসাব নেই। চলবে ইনশাআল্লাহ।